বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এটা হচ্ছে আমাদের গত দিনের প্রজেক্ট আর কি। যেহেতু অনেকদিন হয়ে গেছে মাঝখানে, একটু রিভাইজ করি আমরা কি করছিলাম। প্রথমে আমরা একটা প্রজেক্ট তৈরি করছিলাম, ঠিক আছে? বারবার করে আমি দেখাই যাতে হয়। প্রজেক্টটা তৈরি করছিলাম এইভাবে: npx create react app @latest। এই কমেন্টটা দিলেই আমাদের অনেকক্ষণ সময় লাগছিল। তারপরে এই একটা প্রজেক্ট তৈরি হয়েছে, নোট.js প্রজেক্ট, ঠিক আছে? আচ্ছা, তৈরি হয়েছিল। তৈরি হয়েছে কার মধ্যে? এই রিয়াক্ট টিউটোরিয়াল ফোল্ডারের মধ্যে, মান স্ট্যাকের মধ্যে রিয়াক্ট ফোল্ডার, তার ভিতরে কিন্তু এইটার ভিতরে। এই যে আমরা এটার ভিতরে ঢুকে আছি, ঠিক আছে? তাহলে কাজ করবে না কমেন্ট গুলা। আচ্ছা, তাহলে যখনই আমরা ঢুকছি তখনই আমাদের এরকম একটা প্যাকেজ জেসন তৈরি হয়েছে। এখানে আমাদের স্টার্ট কমান্ড আছে, সবকিছু আছে, ঠিক আছে? কি কি প্যাকেজ আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের মূলত এখন এখানে কোনো প্যাকেজই নেই, যেহেতু রিয়াক্ট প্রজেক্ট। শুধু রিয়াক্ট আছে, রিয়াক্ট ডম আছে, রিয়াক্ট স্ক্রিপ্ট আছে আর টেমপ্লেট, মানে রিয়াক্টের জন্য যা যা লাগে রিয়াক্ট সব নিয়ে আসছে। এখন এটা নোট.js প্রজেক্ট এখানে আছে আর কি। আর আমরা আগে করছিলাম এটা ব্রাউজারে লিংক করছিলাম সিডিএন দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তার মানে এটার একটা সার্ভার আছে। তো এই সার্ভার এই কমান্ডে স্টার্ট করে। তো আমি যখন npm স্টার্ট দিলাম, npm না আমরা ইয়ার্ন দিয়ে করছিলাম, ইয়ার্ন স্টার্ট দিলে এই কমান্ড রান হবে। রিয়াক্ট স্ক্রিপ্ট স্টার্ট হইলে এই যে এই স্ক্রিপ্টটা আমরা এখানে লাইভ দেখতে পাবো, এই যে, ঠিক আছে? এখন তাহলে কোথায় আগে রান করতেছে? সবার আগে সোর্স ফোল্ডারের মধ্যে ইন্ডেক্সটা আগে রান করে। সবার আগে ইন্ডেক্সের মধ্যে কি আছে? রিয়াক্ট নেওয়া আছে, রিয়াক্ট ডম নেওয়া আছে, ইন্ডেক্স ডট সিএসএস নেওয়া আছে, মানে সিএসএস গুলো এর মধ্যে পাবে। আচ্ছা, আর অ্যাপটাকে নেওয়া আছে। অ্যাপ হচ্ছে আরেকটা কম্পোনেন্ট। তার মানে মূল কম্পোনেন্ট হচ্ছে ইন্ডেক্স। সে করতেছে কি, রিয়াক্ট ডম ডট গেট এলিমেন্ট দিয়ে আগে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট, মানে এই যে এবার পাবলিকের মধ্যে একটা ফোল্ডার আছে index.html, এটা হচ্ছে মেইন আর কি HTML। এটার মধ্যে রিয়াক্ট বাইরে থেকে ঢুকে দিচ্ছে। এর মধ্যে কিন্তু কিচ্ছু নাই, শুধু আছে একটা d/d রুট, তার মধ্যে রিয়াক্ট ঢুকাই দিবে, মানে এছাড়া আর কিছুই নেই রিয়াক্ট জেস প্রজেক্টে। মানে রিয়াক্ট জেস প্রজেক্ট সিঙ্গেল পেজ, সবকিছু জাভাস্ক্রিপ্টে ঢুকাই দেয়। তো index.js এ যখন এটাকে রুটকে ধরলাম, ধরে রিয়াক্ট ডম ডট ক্রিয়েট রুট করলাম, তাহলে একটা রিয়াক্ট ডমের মধ্যে একটা কি হলো? রুট তৈরি হলো। মানে ওই রুটটাকে ধরে, ওই রুটটাকে আমাদের রিয়াক্টের একটা রুট হিসেবে তৈরি করলাম, তারপর রুটের মধ্যে জমা রাখলাম, তারপর রুট ডট রেন্ডার মেথড কল করে ভিতরে অ্যাপকে কল করে দিলাম। তাহলে এখন অ্যাপটাই মূলত এখানে দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে অ্যাপের মধ্যে কি আছে দেখতে হলে আমরা অ্যাপে ঢুকতে হবে, ঢুকলাম এখানে। তাহলে অ্যাপ একটা বাটন কম্পোনেন্ট দেখতে পাচ্ছি। তাহলে বাটন কম্পোনেন্ট অ্যাপ, অ্যাপ রান হচ্ছে। তাহলে অ্যাপ আবার কাকে নিয়ে আসছে? দেখো, বাটন কম্পোনেন্ট কে নিয়ে আসছে। তাহলে আমরা বাটন কম্পোনেন্টের মধ্যে আগে ঢুকি, এইটাকে নিয়ে আসছে। তার মানে এখন বাটন কম্পোনেন্টের মধ্যে কি ছিল? একটা বাটন কম্পোনেন্ট ছিল, ফাংশনাল কম্পোনেন্ট লিখছিলাম, সিএসএস ইনপুট করছি বাটনের জন্য, যে সিএসএস মানে এই ডিজাইনটা। তাহলে এই কম্পোনেন্টের মধ্যে এই ডিজাইনটা পাবে। তাহলে আমি একটা কি করছি, বাটন স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা আমি নিব প্রপস এর মাধ্যমে, বলছিলাম রিসিভ করবো। এটা ডিস্ট্রাকচারিং করছি, props ডট টেক্সট props ডট কালার না লিখে আমরা কি করতে পারি, এভাবে ডিস্ট্রাকচার করে নিতে পারি। এটা র জাভাস্ক্রিপ্ট। তাহলে টেক্সট আর কালার আমরা এই বাটন কম্পোনেন্টের মধ্যে ডাইনামিক্যালি ধরবো প্রপস এর মাধ্যমে। সেইটার কালার আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছি এই কালারটা, মানে এটা কোনো মানে স্ট্যাটিক না, ডাইনামিক। তো এই কালারটা এই কালার, তাহলে এই টেক্সটটা এই ভিতরের টেক্সট, মানে এই ভিতরের টেক্সট আর বাইরের কালারটা আমরা এই কম্পোনেন্ট যখন কল করব তখন প্রপস আকারে দিয়ে দিব, সেই অনুযায়ী কাজ করবে। তাহলে এখন এই এই কম্পোনেন্টটাকে কল করছে কে? অ্যাপ। এই যে অ্যাপ ডেকে নিয়ে আসছে, আনার পরে তিনটা আমি কল করছি, তিনটার মধ্যে টেক্সট দিলাম ক্লিক, কালার দিলাম রেড। তখন এই যে প্রথমটা ক্লিক হলো, কালার হলো রেড, কারণ ওই কম্পোনেন্টের মধ্যে এভাবে ইনস্ট্রাকশন দেওয়া ছিল। এই যে ব্যাকগ্রাউন্ড কালার হবে এই কালারটা, টেক্সট হবে এই টেক্সটটা, ঠিক আছে? তার মানে এখান থেকে প্যারেন্ট থেকে চাইল্ডে ডাটাটা ঢুকতেছে প্রপস আকারে। এই যে যেভাবে দিচ্ছি প্রপস ওইভাবে এটাকে মানে বসায় দিচ্ছে, ঠিক আছে? এইটাকে অ্যাপের মধ্যে তিনটা যেহেতু কল করলাম, সেহেতু এখানে তিনটা দেখাচ্ছে। ক্লিক মি টেস্ট রেড, পরেরটা কি? রিড মোর গ্রিন, এই যে দেখো রিড মোর গ্রিন। গো ব্যাক পার্পল, এই যে গো ব্যাক পার্পল, ঠিক আছে? তার মানে আমরা দেখলাম প্রপস এর মাধ্যমে আমরা একটা কম্পোনেন্টকে কিন্তু বারবার রিউজ করতে পারি, এটা আমরা দেখলাম, ঠিক আছে? আচ্ছা, এটা একটা বুঝলাম। তো এখন
আজকে আরেকটা জিনিস শিখবো। এটা যা শিখছি যাক, ভালো। এখন দেখো, এটা তো গেল একটা ফাংশনাল কম্পোনেন্ট, তাই না? এখন একটু দ্রুত মানে একটু বোঝার চেষ্টা করবে, যেহেতু তুমি জাভাস্ক্রিপ্ট পারো। মানে এখন কিন্তু এমন কিছু আসবে না যে তোমার জ্ঞানের বাইরে। তুমি যদি জাভাস্ক্রিপ্টটা দেখে থাকো ভিডিও, অ্যাটলিস্ট চেনা চেনা লাগবে। মানে এমন হবে না যে অচেনা কিছু একটা আমি লিখবো, তা না। ধরো এটা তো ফাংশনাল কম্পোনেন্ট, তাই না? এখন আমরা কিন্তু ক্লাস কম্পোনেন্টও দেখাইছিলাম, এই যে দেখছো। ক্লাস কম্পোনেন্ট লিখতে হয় কিভাবে, ফাংশন লিখতে হয়। ফাংশন একটা কনস্ট্রাক্টর ফাংশন, তাই না? তৈরি করে, অবজেক্ট তৈরি করে। আর এইখানে রিয়াক্ট এই কনস্ট্রাক্টর ফাংশনকে কাজে লাগায় তৈরি করতেছে কি, ডম। রিটার্নের মাধ্যমে ডম তৈরি করতেছে। কিন্তু এটাকে আমরা রিয়াক্টে বলতেছি কম্পোনেন্ট, কিন্তু আসলে জাভাস্ক্রিপ্ট এটা কিন্তু কনস্ট্রাক্টর ফাংশন। দেখো বড় হাতের এ, দেখছো? তার মানে রিয়াক্ট কিন্তু পিছন দিয়ে কনস্ট্রাক্টর ফাংশনটাকে ইউজ করতেছে। আচ্ছা, তাহলে কনস্ট্রাক্টর ফাংশনকে আবার মডার্ন সিনট্যাক্সে কিন্তু ক্লাস আকারে লেখা যায়। যে দুইটা কিন্তু একই, আমরা দেখছিলাম ইনহেরিটেন্স চ্যাপ্টারে দেখছিলাম। ওই কনস্ট্রাক্টর দিয়ে যে যে কাজটা করে, অবজেক্ট তৈরি করে, ক্লাস দিয়েও আমরা কি করি, অবজেক্ট তৈরি করি। ঠিক আছে, তার মানে ক্লাসটাও আসলে ওই কনস্ট্রাক্টর ফাংশনের একটা নতুন রূপ। এখন রিয়েক্টেও এই জন্য এইভাবে একটা ফাংশন লেখা যায়, কম্পোনেন্ট লেখা যায়, আবার এইভাবেও লেখা যায়। ঠিক আছে, অনেকদিন আগে ক্লাস করছি, এই জন্য ভুলে যাওয়াটা স্বাভাবিক। এই জন্য আবার বলছি, এগুলো কিন্তু তখন আবার 1 ঘন্টা করে বলছিলাম। মানে এমন না যে এগুলো বুঝাইনি, তারপরে আবার বলতেছি আর কি। যে এখানে ক্লাস, এই নামটা যেভাবে ক্লাস লেখে অ্যাপ, এক্সটেন্ড করতে হবে কি রিয়াক্ট ডট কম্পোনেন্ট, যাতে ওই যে এর ভিতর যে আমরা প্রপস টপস পাইতাম, ফাংশনের প্যারামিটারের মধ্যে আমরা পাই প্রপস গুলা। কিন্তু ক্লাসের তো আর কোনো প্যারামিটার নেই। দেখো ক্লাসে কোনো প্যারামিটার আছে? নাই কিন্তু। খেয়াল করছো? ক্লাস কিন্তু ওইরকম না, ফাংশনের মতো না যে একটা প্যারামিটার রিসিভ করবে। তাহলে এখানে প্রপস গুলো আসবে কোথা থেকে? এখানে প্রপস গুলো আসবে এই যে এক্সটেন্স রিয়াক্ট ডট কম্পোনেন্ট দিলাম না, ওইখান থেকে ইনহেরিট করে নিয়ে আসবে। ঠিক আছে, ওই রিয়াক্ট ডট কম্পোনেন্টের মধ্যে থেকে প্রপস গুলো এর মধ্যে তাহলে এখন আসছে। এটা আমরা বুঝলাম। তাহলে এইভাবে এখানে আমরা একটা রেন্ডার মেথড কল করতে হয়, তার ভিতর রিটার্ন করতে হয়। তারপর তাহলে জিনিসটা এইটাই হলো, যে এইটাই ঘুরে ফিরে এইটাই, এটা আর একটা নিয়ম আর কি লেখার। ঠিক আছে, এইটা একটা নিয়ম। আর আমরা এখানে কি দেখছিলাম, ডমটা কিভাবে তৈরি হয় এটা আমরা দেখছিলাম। যে রিয়াক্ট এরকম একটা ডম তৈরি করে, টাইপ, যে একটা টাইপ, ওই টাইপ দেয়, তার ভিতরে প্রপস, প্রপস এর মধ্যে থাকে চিলড্রেন, চিলড্রেনের মধ্যে আবার ওই ওই ভিতরে পেটের মধ্যে যেটা আছে সেটা থাকে, তারপর তার পেটের মধ্যে আবার চিলড্রেন থাকে। এভাবে করে নেস্টিং করতে থাকে। এটাকে বলতেছি আমরা রিয়াক্ট ভার্চুয়াল ডম, এটা রিয়েল ডম না। তার মানে রিয়াক্ট ভার্চুয়াল ডম তৈরি করে নিজে নিজে চেক করে কোথায় চেঞ্জ হয়েছে, তারপর যখন চেঞ্জটা পাওয়া যায় তখন অ্যাকচুয়াল ডমে হাত দেয়, ঠিক ওই জায়গাটা চেঞ্জ করে দেয়। এই জন্য রিয়াক্ট এতটা এফিসিয়েন্ট। ঠিক আছে, মানে মেইন ডমে পুরোটা চেঞ্জ করার আগে সে একটা কৃত্রিম ডম বানায়, নিজে নিজে আগে কম্পারিজন করে, যাকে আমরা বলছি ডিপিং অ্যালগোরিদম। মানে চেক করে কোথায় চেঞ্জ হয়েছে, যেমন এইটা আর ধরো এইটা, এর মধ্যে এখানে রিফার, নিচেরটা ধরো ইয়া। তাহলে রিয়াক্ট বুঝতে পারতেছে কোথাও কোনো চেঞ্জ নেই, চেঞ্জ এই জায়গাটায়। এটা কিন্তু রিয়াক্ট বুঝে গেছে। তাহলে রিয়াক্ট করবে কি, মেইন ডমে যাস, তাহলে এইটা হাত দিবে, এইটা হাত দিয়ে এখানে ঢুকাই দিবে। ঠিক আছে, এই কারণে রিয়াক্ট এফিসিয়েন্ট। তারপর মূলত এই জিনিসগুলোই শিখছিলাম। আচ্ছা, আজকে আমরা আরেকটু কিছু শিখবো। যেমন যেহেতু আমাদের সবকিছু আস্তে আস্তে ইন্ডেক্স কিন্তু অ্যাপকে কল করে দিচ্ছে, দেখছো? অ্যাপকে কিন্তু কল করে দিচ্ছে। আর অ্যাপ, অ্যাপ থেকে আমি বাটন কম্পোনেন্টটাকে নিয়ে আসছি ইম্পোর্ট করে, বাটন বানাচ্ছে, বাটনটা এখানে পেস্ট করেছি, ওই তিনটেই দেখাচ্ছে। তার মানে মেইন ভিজুয়াল আসতেছে কিন্তু অ্যাপ থেকেই, তাই না? তাহলে অ্যাপটা আমি এখানে রিমুভ করে দিলে আমার ভিজুয়াল কিন্তু চলে যাবে, থাকবে না। এই যে চলে গেছে, দেখছো? তাহলে এখান থেকে আসছে। এখন আমার বাটন কম্পোনেন্ট আমি আনতেছি না, তৈরি করা আছে, থাক, কিন্তু আনি তো নেই। আচ্ছা, এই যে আমি আবার এখান থেকে শুরু করলাম, এগুলো আমি আপাতত রিমুভ করেছি, কনফিউশন তৈরি করবে। আচ্ছা, ধরো এটা একটা ফাংশনাল কম্পোনেন্ট। এখন আমাদের কিন্তু কি হলো, ইরর আসলে, ও ডিফল্টটা কেটে দিচ্ছি। এক্সপোর্ট ডিফল্ট, আমরা জানি কোন একটা ফাংশনকে এক্সপোর্ট করে দিতে হয়, কারণ রিয়াক্টের কম্পোনেন্ট। তুমি এক্সপোর্ট ডিফল্ট এখানেও করতে পারো, এই যে এই যে এটা অ্যাপ, এখানেও করতে পারো। তাহলে ইররটা চলে যাবে, যে ফাঁকা, কিছুই নেই ভিতরে, যে ফাঁকা। যদি খালি লেখো রিফার, রিফারটা আসবে, এই রিফার, এই এই। তাহলে এখন এটাও করতে পারো, আবার এখানেও লিখে দিতে পারো যে এক্সপোর্ট ডিফল্ট ডাইরেক্ট।
ফাংশন, এটা তখন আর লাগবে না। এভাবে করতে পারে একবারে, দুইটা একই জিনিস। তো আমাদের মাঝে মাঝে স্টেট নিয়ে কাজ করার প্রয়োজন হতে পারে। স্টেট, ধরো কোন একটা কিছু ক্লিক করলে কিছু একটা হবে, তো এইটা আমরা জাভাস্ক্রিপ্টে করতাম কেমনে? অন ক্লিক মধ্যে একটা ফাংশন দিয়ে দিতাম, ওই ফাংশন ধরো কিছু একটা পরিবর্তন করে দিত, তাই তো? অন ক্লিকে একটা ফাংশন রান হতো, ওই ফাংশনটা কিছু একটা ডম চেঞ্জ করে দিত, তাই না? কিন্তু রিয়েক্টে তো আমরা ডমে হাত দিব না, ডম তো হাত দিবে রিয়েক্ট নিজে নিজে। আমরা তো কাজ করবো রিয়েক্টের ভিতরে, রিয়েক্টই বাকি কাজ করে দিবে। এটাই তো আমাদের টার্গেট। তো এখন এখানে আমরা কিভাবে করব? রিয়েক্টে কোন একটা ডাটা, ডাইনামিক ডাটা সেভ করে রাখার জন্য স্টেট ইউজ হয়। স্টেট, স্টেট মানে একটা অবজেক্ট, ঠিক আছে, যার মধ্যে ডাটা সেভ করে রাখা হয়, এবং পারে যে ডাটা চেঞ্জ হয়েছে, তখন রিয়েক্ট করে কি ওটা পরিবর্তন করে দিতে পারে। মানে এই কম্পোনেন্টটা পরিবর্তনের অর্থ কি? এই কম্পোনেন্টটা রিরেন্ডার করতে পারে। যেমন ধর এখন রিফার আছে, হঠাৎ করে আমি এখানে ইয়া ইয়া দিলাম, ধর দিলাম, তাহলে এখন এটা ইয়া ইয়া আসলো কিভাবে? এটা আসলে এখানে এটা রিকম্পাইল হয়েছে এই জন্য, মানে আমরা যেহেতু ডেভ মোডে আছি তাই। কিন্তু মানে যদি আমি এখানে প্রোডাকশন মোডে থাকি, ডেভ না, তখন কিন্তু আবার এই এখানে চেঞ্জ করার দ্বারা এখানে চেঞ্জ হবে না। কেন হবে না? রিয়েক্ট কিন্তু বুঝতেছে না, রিয়েক্ট কিন্তু আগের কোডটাই পাঠিয়ে দিচ্ছে রিফার, আর আমি পরে কি করছি এটা দেখতেছে না। ঠিক আছে, এখন আমি ডেভ মোডে আছি জন্য দেখতেছে, মানে সর্বক্ষণিক চেক করতেছে কোথায় চেক আছে। ভাই আওয়াজ আসতেছে না ভাই। কথা ভাই শোনা যাইতেছে না। শোনা যায় না ভাই, শোনা যায় না। হ্যালো, জি ভাই হ্যালো, শোনা যাইতেছে। আচ্ছা আচ্ছা, মনে হয় বেশিক্ষণ আগে মিস নিতে না। আচ্ছা শোনো, যেটা বলতেছিলাম যে তোমার এই যে বাটন, ভাই আওয়াজ চলে গেছে ভাই। বলতেছে আপনার মাইক্রোফোনে মনে হয় সমস্যা হইতেছে ভাই, কথা আসতে আবার চলে যাইতেছে। তাই না? আচ্ছা বুঝছি, প্লিজ ওয়েট। এখন আসতেছে? জি ভাই। হ্যালো, আচ্ছা জি ভাই আসতেছে। আচ্ছা, তাহলে ধর আমি বাটন কম্পোনেন্টটাকে এর মধ্যে নিয়ে আসলাম। এখন বাটন কম্পোনেন্টটাকে যখন আনলাম, ধরো বাটন কম্পোনেন্টটা আনার পরে আমি এখানে এই বাটনটা দেখাই দিলাম। এই যে, এটারে এভাবে ট্যাগ আকারে কল করতে হবে, আমরা জানি। এই, সরি, এই, আর এটা দুইটা প্রপস নাই, প্রপস না থাকলে এটা কিন্তু আসবে না। একটা প্রপস নাই, কি কি? টেক্সট, টেক্সট দ্বারা আমি একটা কিছু পাঠিয়ে দিলাম যে ক্লিক মি। আর একটা নাই কি? কালার, কালার দ্বারা পাঠিয়ে দিলাম রেড। আচ্ছা, তাহলে আমার এই কম্পোনেন্টটা আসবে। টেক্সট দেখো কি নেই, দেখো তো, টেক্সট আর কালার নেই। কালার এটা, আর টেক্সট হলো এটা। আচ্ছা দিয়ে দিলাম আমি টেক্সট কালার। এই যে আসছে, দেখছো?
ক্লিক মি। এখন ধরো এখানে আরেকটা মানে বস্তু আছে, ধরো ট্যাগ আছে h1, h1 এর মধ্যে লেখা আছে দিস ইজ টেক্সট। এই তাহলে আমি চাচ্ছি যে এই ক্লিক মি চাপ দিলে লেখাটা ধরো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইটা কিন্তু তুমি মানে এখানে লিখে লিখে চেঞ্জ করলে এখন আসতেছে কেন, কারণ এখানে আমার যে ওয়াচ মোড আছে এই জন্য, মানে আমি ডেভেলপমেন্ট মোডে আছি এই জন্য। কিন্তু প্রোডাকশনে কিন্তু মানে তুমি কোডের মধ্যে কোনো একটা চেঞ্জ করলে যে চলে আসবে তা কিন্তু না। তাহলে প্রোডাকশনে তোমাকে মানে ডাইনামিক করতে হবে প্রোগ্রামটাকে, মানে যাতে একবার ছেড়ে দিলে চলতে থাকে। তাহলে তখন এই বাটনটা চাপ দিলে এমন কিন্তু কিছু হচ্ছে না। আমরা চাই বাটনটা চাপ দিলে তখন কিছু একটা ঘটবে এবং এই টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে। এবং এই টেক্সটটা চেঞ্জ হওয়ার শর্ত কি, এটা তো আগের থেকেই ডমে ঢুকে গেছে। তাহলে এই কম্পোনেন্টটাকে আবার রিয়াক্ট কে রিরেন্ডার করতে হবে। কোনো কারণে যদি এটা রিরেন্ডার করে ফেলে তাহলে আবার এটা চেঞ্জ হবে, মানে নতুনটা দিয়ে এটা চেঞ্জ হবে। এটা হচ্ছে মানে আমাদের শর্ত। তাহলে এখন আমরা তাহলে এই টেক্সটটা আমরা জানি যে চেঞ্জ করতে হলে একটা স্টেট নিতে হবে, তাই না? এখন রিয়াক্ট স্টেট নেয় কিভাবে দেখো, এই যে ফাংশনটার ভিতরে যে মেইন যে ফাংশনটা তার ভিতরে আমি করব কি, ধরো একটা এরকম একটা অ্যারে নিব, মানে ডিস্ট্রাকচারিং স্টাইল। এখানে ইউজ স্টেট কল করব, ইউজ স্টেট। ইউজ স্টেট এই এক ফাংশন, ধরো এটা একটা হুক জাভাস্ক্রিপ্ট দিয়ে দিচ্ছে আমাদের রিয়াক্ট। এর এই একটা ইনিশিয়াল ভ্যালু নেয়, ধরো ইনিশিয়াল ভ্যালুটা হলো দিস ইজ ইনিশিয়াল টেক্সট, ধরো এটা দিয়ে দিলাম, মানে প্রথম টেক্সট। আচ্ছা, এখন এই ভ্যালুটা আমি এই ফাংশনটা মূলত কি করবে, এই ফাংশনটা মূলত একটা অ্যারে রিটার্ন করে। অ্যারের মধ্যে প্রথম এলিমেন্টটা থাকে এই ভ্যালুটা, আর দ্বিতীয় এলিমেন্ট থাকে ওই ভ্যালুটা চেঞ্জ করার জন্য একটা ফাংশন। তাহলে ওইটাকে আমরা ডিস্ট্রাকচার করে এইভাবে ধরতে পারি সরাসরি। কারণ প্রথম এলিমেন্টটা কি, ওই ফাংশনটা ধরো টেক্সটটা, আর দ্বিতীয়টা হলো এইটা চেঞ্জ করার যে ফাংশন, তাহলে ওটাকে আমরা সেট টেক্সট দিলাম, মানে টেক্সট চেঞ্জ করা। এই যে এই দুইটা দ্বারা ধরতে পারি। তাহলে এখন দেখো, তাহলে ইউজ স্টেট প্রথমে একটা ইনিশিয়াল ভ্যালু নেয়, এই যে দিস ইজ ইনিশিয়াল টেক্সট। এটা একটা অ্যারে রিটার্ন করে, যে এরকম একটা অ্যারে রিটার্ন করে, যে অ্যারে। এই অ্যারের মধ্যে প্রথমটা থাকে এই টেক্সটটাই, এই টেক্সটটা থাকে প্রথম ভ্যালুটা, আর দ্বিতীয় ভ্যালুটা থাকে এটা চেঞ্জ করার জন্য একটা ফাংশন, ধরো একটা ফাংশন, ঠিক আছে, অ্যারে ফাংশন। এইটা হচ্ছে এটা রিটার্ন করে যেটা। তাহলে এখন এই টেক্সটটা আর এই টেক্সটটা যেহেতু অ্যারের দুইটা এলিমেন্ট, এটাকে আমরা ডিস্ট্রাকচার করে ধরে ফেলছি। যখন আমি এটার নাম দিলাম টেক্সট প্রথমটা, তাহলে এইটা হয়ে গেছে টেক্সট। এইটা যখন সেট টেক্সট দিলাম তাহলে এইটা হয়ে গেছে সেট টেক্সট। তাহলে এর মধ্যে এখন আছে, এটা আমরা জাভাস্ক্রিপ্ট থেকে শিখছি। তাহলে আমার দেখো এই টেক্সটটা আমি যদি এখানে এই টেক্সটটা না দিয়ে শুধু এই ভ্যালুটা নেই, মানে এই যেটা ইনিশিয়াল ভ্যালু এখানে দিয়ে দিই, তাহলে দেখো ওই স্টেট থেকে ডাটাটা পাবে। এখন এই যে আমরা জানি যে জেএসএক্স, এটা এর মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারবো। তাহলে আমরা এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখতে পারবো, ভ্যারিয়েবল লিখতে পারবো। তাহলে এই টেক্সটটা দিয়ে দিলে এখন এই টেক্সটটা আমার আসবে, যে এইটা এই চনের মধ্যে আসবে। দেখো ইউজ স্টেট ডিফাইন করতে হবে, সরি, আমি যে ইউজ স্টেট আনছি, তাহলে ইউজ স্টেটটা কি করতে হবে, এখানে কিন্তু ইম্পোর্ট করতে হবে। মানে রিয়াক্টের যেহেতু এটা একটা হুক, তার মানে রিয়াক্টে আমি ইউজ করতে হলে আগে আনতে হবে। ইম্পোর্ট ইউজ স্টেট দাও, দেখো ইয়াই তোমাকে দেখাই দিবে, এই যে তোমাকে বিএস করে দেখাই দিবে, এই নিয়ে আসলাম, এই যে এসে বললো। এখন দেখো আগে, এখন কিন্তু ডাইনামিক টেক্সট দেখছো, এই টেক্সট কিন্তু আমাদের হাতে লেখা টেক্সট না, এটা কোত্থেকে আসছে, এইখান থেকে। এই যে দিস ইজ ইনিশিয়াল টেক্সট, তাহলে দিস ইজ ইনিশিয়াল রিফার টেক্সট তাহলে দিলাম। এই দেখো, দেখছো? তাহলে এই স্টেটের প্রথম ভ্যালুটা হচ্ছে ওই মানটা, মানে প্রথম মানটা কি হবে, তাহলে এই মানটা সে এখানে দিয়ে দেয়। আর দ্বিতীয়টা কি দেয়, ওটা চেঞ্জ করার যে একটা ফাংশন দেয় চেঞ্জ করার জন্য, মানে এইটার ভিতর তুমি যেটা আবার পাস করবে এটা আবার এখানে চেঞ্জ হয়ে যাবে, এইটা আর কি, এটা দিয়ে দিচ্ছে। আর রিয়াক্ট এটা কেন করলো, যেহেতু তুমি এখানে ভ্যালু আকারে এখানে বসাই দিছো, এখন যদি তুমি এইখান থেকে যে কোডিং টা চেঞ্জ করো, ধরো টেক্সটের মান তো তুমি জানো যে এইটা দিস ইজ ইনিশিয়াল রিফার, আর যদি তুমি নিচে এসে এরকম করো টেক্সট ইকুয়াল টু, মানে তোমার মাথায় এটা খেয়াল আসতেই পারে যে আমি তার টেক্সটটাকে অ্যাসাইন করে দিই নতুন দিয়ে, মানে আমি যেহেতু প্রোগ্রামিং পারি আমি এরকম করে দিলাম লিমন, এই যে টেক্সটটাকে লিমন করে দিলাম। ধরো লেট টেক্সট এখানে আছে ধরছি, এটা কনস দাও না, লেট দিয়ে দেখতে হবে, এই যে লেট, এই যে তাহলে কিন্তু দেখো চেঞ্জ হয়েছে কিন্তু, দেখছো? মানে এই টেক্সটটার ভ্যালুই তো এখন এইটা দিস ইজ ইনিশিয়াল টেক্সট।
তাহলে এই টেক্সটটাকে আমি নিজে নিজে কোডিং করে লিমন করে দিলাম, কিন্তু এটা ডেভ মোডে এটা আসতেছে কারণ এটা যে রিলোড দিচ্ছে এই জন্য। কিন্তু এইভাবে করে করলে যখন প্রোডাকশন মোডে থাকবে তখন কিন্তু আর এরকম দেখতে থাকবে না, তখন এটা ডোমে ঢুকে যাবে। তার একবার যখন দিস ইজ ইনিশিয়াল ডিভার ঢুকে যাবে তখন তুমি আর এইভাবে চেঞ্জ করলে কি হবে না, এটা পরিবর্তন হবে না, ঠিক আছে? তাহলে তোমাকে তখন এইটা এই রিয়াক্ট কে যদি এইটা দ্বারা চেঞ্জ করা হয়, যে এই ফাংশনটা, তখনই রিয়াক্ট বুঝবে কি যে আমাকে এই পুরাটা আবার রিকল করতে হবে, এই ফাংশনটা পুরাটা রিকল করতে হবে। মানে মোট কথা রিয়াক্ট যখন এইটা তুমি কল করবে তখনই বুঝে যাবে যে আমাকে এইটা আবার করতে হবে। ও দেখতেছে যে এইটা বসানো আছে কোথায়, এখানে, তাহলে এইটা ক্লায়েন্ট কল করছে, তার মানে কি আমার এটা পরিবর্তন হয়ে গেছে, কারণ রিয়াক্ট নিজে নিজে এই পুরোটা আবার কি করে দিবে, চেঞ্জ করে দিবে, ঠিক আছে? তা আমি এইভাবে করব না, আমি ধরো এই বাটনটা আছে, তাহলে বাটনটার অন ক্লিকে, তাই না, ধরো এইটা একটা বাটন, তাহলে এটা অন ক্লিক, একটা মেথড থাকবে যে অন ক্লিক দিলাম, দেখছো? অন ক্লিকে করব কি, সেট স্টেটটা কল করে দিব, এই যে সেট টেক্সট একটা আছে না, এই যে কল করে আমি এর ভিতর নতুন মানটা দিয়ে দিব, দিস ইজ লিমন। বলো তো এটা গায়েব হয়ে গেছে কেন বলো তো? কারণ কি দেখো, অন ক্লিক যে দিছো, এখন এই অন ক্লিকের মধ্যে আমি যখন চাপ দিব তখন কিন্তু এটা এই ফাংশনটা রান হতে হবে, কিন্তু আমি এখন এখানে এবার এটা যে কল করে দিলাম, এটা কিন্তু কল হয়ে গেছে, বুঝতে পারছো? মানে এটা এটা এখানে কল হয়ে গেছে আর কি সরাসরি, এই জন্য মানে কল করা যাবে না, আমি এটাকে তাহলে আরেকটা ফাংশনের মধ্যে ঢুকাই দিব এটাকে। এই দেখো এখানে একটা ফাংশন লিখে রাখলাম, তার ভিতর এটা ঢুকাই দিবে যেভাবে, এই এই যে, তাইলে হলো কি এখন কিন্তু কল হয়ে যায় না, খেয়াল করো, এই ফাংশন এটা একটা, এটা কিন্তু বাইরে একটা ফাংশন, তার ভিতরে আবার এই ফাংশন, তার মানে প্রথম ফাংশনটা কিন্তু আমি কল করি নাই, এই ফাংশনের ভিতরে আরেকটা যে ফাংশন আছে ওইটা কল করে আছে, তার মানে আমি যখন এই বাইরেরটা কল করে দিব তখন না ভিতরেটা কল হবে, এর আগে তো আর হবে না। এই জন্য আমি আরেকটা দিয়ে র্যাপ করে দিলাম, তা নাহলে আমার প্রবলেম হচ্ছিল কি সরাসরি কল করে দিচ্ছে আগেই, মানে চাপার আগেই কল করে দিচ্ছে, এখন আমাকে চাপলেই শুধুমাত্র এই ফাংশনটা রান হবে এবং তখনই এই সেট স্টেটটা কল হবে। তাহলে আমি এখন এখান থেকে ক্লিক করলে এই ভ্যালুটা সেট টেক্সট দিয়ে চেঞ্জ করে দিচ্ছি, কারণ রিয়াক্ট এখন ধরে ফেলবে তুমি সেট টেক্সট কল করছো, তার মানে কি তোমার টেক্সট পরিবর্তন হয়ে গেছে, তখন রিয়াক্ট এই পরিবর্তিত টেক্সটটাকে নিয়ে আবার রিরেন্ডার করবে, তখন এই টেক্সটের মান হবে নতুন মানটা, এই দেখো। আচ্ছা এই যে এইভাবে এইখানে অন ক্লিক দিলে কাজ করবে না, কেন কাজ করবে না বলি, কারণ হচ্ছে বাটন কম্পোনেন্টটা কিন্তু বানানো, মানে এটা কিন্তু যে এইচটিএমএল এলিমেন্ট না, আমরা জানি অন ক্লিক কাজ করে এইচটিএমএল এলিমেন্টের উপরে, আর আমাদের বানানো কোনো কম্পোনেন্টের উপর এই যে অন ক্লিক তুমি ইউজ করতে পারবে না, ঠিক আছে? এটা হলো মেইন কথা। তার মানে আমি এখন তোমাকে বোঝানোর সাথে আমি আমার বাটন কম্পোনেন্টটাকে ইউজ করতেছি না, ঠিক আছে? আমি ধর একটা নর্মাল বাটন দিচ্ছি, মানে একদম এইচটিএমএল বাটন, যাতে তোমার বুঝাইতে পারি, এই যে বাটন, বাটনের মধ্যে ধরো ক্লিক মি লেখা, এই সিম্পল, মানে আমাদের ওই ডিজাইনটা আমি নিলাম না, আমি শুধু ওই যে আমার একটা বাটন নিলাম, মানে আমার এই কম্পোনেন্টটা নিলাম না, মানে আমি নিজে নিজে লিখে দিলাম এইচটিএমএল বাটন, ঠিক আছে? ওইটা দিয়েও করা যাবে, এটা আরেকটা কঠিন কাজ আছে, আরেকটা ঘুরে আসতে হবে, এটা একটু পরে শিখে পারছি। তাহলে আমি নর্মাল বাটন নিলাম, এখন এই বাটনের মধ্যে কিন্তু অন ক্লিক কাজ করবে, কারণ বাটনে আমরা জানি অন ক্লিক আছে, এটা এইচটিএমএল একটা এলিমেন্ট, এই যে অন ক্লিকের মধ্যে সেট টেক্সট করলাম দিস ইজ লিমন, এই দেখছো এবার কাজ করছে, দেখছো? তার মানে এখন কি হচ্ছে, এখন কিন্তু রিরেন্ডারের প্রয়োজন নেই, দেখো এখানে কিন্তু কোনো রিরেন্ডার হয় না, দেখো আমি আবার রিলোড দিচ্ছি, প্রথম ইনিশিয়াল টেক্সট, প্রথমটা কি রইলো, প্রথমটা আসতেছে এখান থেকে, এই যে ইনিশিয়াল টেক্সট, তাহলে প্রথমে এই টেক্সটের মান এইটা, তাহলে এই টেক্সটটা এখানে বসে যাচ্ছে, যখন এখন কিন্তু আমার এখানে রিলোড প্রয়োজন নেই, খেয়াল করো, আমি যখন এটা ক্লিক করলাম এই যে বাটন অন ক্লিক, তখন একটা ফাংশন কল এলো, যার পেটের মধ্যে আবার লেখা আছে এই ফাংশনটা, তাহলে এই ফাংশনটা কল হলে এই ফাংশনটা কল হয়ে যাবে, তাহলে আমি অন ক্লিক করা মাত্র সেট টেক্সট কল হবে, সেট টেক্সট আছে এই যে এখানে স্টেটের মধ্যে, এটা কল করলে আমি এর ভিতরে যে মানটা দিব সেইটা দ্বারা টেক্সট পরিবর্তন হয়ে যাবে, তখন রিয়াক্ট করবে কি এই পুরোটা আবার রিরেন্ডার করবে, রিরেন্ডার করলে এখন টেক্সটের মান নতুন, তাহলে নতুনটা দেখাবে, এই যে এখন আমার এখানে কোনো রিলোড দরকার নেই, এখানেও কোনো রিলোড হবে না, এখানেও রিলোড হবে না, এখানেও রিলোড হবে না, এই দেখো ইনিশিয়াল চেঞ্জ হয়ে গেল। এইটা হচ্ছে বিউটি রিয়াক্টের, মানে রিয়াক্ট খুব এফিসিয়েন্টলি কাজ করে, মানে
আমি এই কাজটা ডম ধরে করলে অনেক ঠেলা ছিল, ডকুমেন্ট গেট এলিমেন্ট বা আইডি ধরো, তারপরে আবার চেঞ্জ করো ইনার টেক্সট দিয়ে, এরকম একটা ভেজাল ছিল আর কি। এখানে কিন্তু আমার এত কিছু করতে হয় না, আমি স্টেটে ডাটাটা সেভ রাখলাম, তারপরে কি করে দিলাম, এটাকে কল করে দিলাম। আচ্ছা, এটা আমরা স্টেট বুঝলাম। তো এখন এইটা কিন্তু ফাংশনাল কম্পোনেন্ট, খেয়াল করো ফাংশনাল কম্পোনেন্টে স্টেট কল করতে এরকম যে হুক নিয়ে আসতে হয় যে ইম্পোর্ট করে। আচ্ছা, এটাকে আমি তাহলে কমেন্ট আউট করি, একটা জিনিস আমরা বোঝা শেষ, ঠিক আছে। আচ্ছা, এটাকে তাহলে আমি কমেন্ট আউট করি, এটা আমার বোঝা শেষ। এখন ধরো স্টেট, তাহলে ক্লাস কম্পোনেন্টও তো স্টেট থাকবে, কিন্তু আমরা জানি ক্লাস কম্পোনেন্টটা কিন্তু রিয়েক্টের এই হুক গুলা কাজ করবে না, যেভাবে ইউজ স্টেট হুক নাই ওইটাতে। তাহলে ওইটাতে আমি কিভাবে করবো, আমার দুইটাই জানতে হবে। কেন কেন জানতে হবে? কারণ কিছু কিছু ক্লাস বেসড প্রোগ্রামিং হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমাদের জাভাস্ক্রিপ্ট দুই রকম ফ্লেভারই দেয়, তো আমাদের দুইটাই শিখে রাখতে হবে। কেন? দেখবে যে তুমি যখন অনেক বড় বড় সফটওয়্যারে কাজ করবে, তখন দেখবে যে অবজেক্ট ওরিয়েন্টেড কাজও করতে হবে আর ফাংশনাল কাজও করতে হবে, দুইটাই করতে হবে। এই জন্য তোমার দুইটা জেনে রাখাই ভালো। তাহলে দেখো, আমি একটা ক্লাস কম্পোনেন্ট লিখবো সেম ভাবে, অ্যাপ অ্যাপ নামে, এই যে ক্লাস অ্যাপ, ক্লাস কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটাই আমি ক্লাসে কনভার্ট করতেছি আর কি, আর কিছু না। আচ্ছা, এটাকে আমার কি করতে হবে, এক্সটেন্ড করতে হবে রিয়াক্ট ডট কম্পোনেন্ট, আমরা জানি এই, তারপরে এই সেকেন্ড ব্র্যাকেট, তার মধ্যে আমরা জানি রেন্ডার নামে একটা মেথড কল করতে হবে, যার মধ্যে আমি যেটা রিটার্ন করবো সেটা রিটার্ন হবে। রেন্ডার ফাংশনের মধ্যে আমি রিটার্ন করলাম ধরো একটা ফ্র্যাগমেন্ট, প্রথমে আগে একটা ফ্র্যাগমেন্টই নিলাম, ফ্র্যাগমেন্টের মধ্যে আমরা আগে যা করছিলাম আর কি সেটাই। ধরো ফ্র্যাগমেন্টের মধ্যে রেন্ডার মেথড, তার মানে এইখানে একটা এরকম থাকবে, তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট, কারণ এটা একটা মেথড। এই যে এই ভুলটা আগের দিনে করছিলাম, মনে আছে কিনা জানি না। এই এই যে এই, তাহলে এইটা আমাদের আগের মতোই, দেখো এই আগেও আমার একটা এইচন ছিল, দিলাম দিস ইজ টেক্সট, আর একটা বাটন ছিল, মানে জাস্ট ক্লাস কম্পোনেন্টে কনভার্ট করে ফেললাম, ক্লিক নি, এই দেখো আগের মতোই হবে। এটাকে এক্সপোর্ট করতে হবে, তাহলে আমি এখানে এক্সপোর্ট করে দিতে পারি, এক্সপোর্ট ডিফল্ট, বা নিচেও করতে পারি, তোমার ইচ্ছা। এটা ক্লাস কম্পোনেন্ট, তো এভাবে এক্সপোর্ট করলে হবে না, তাহলে আমি নিচে এটাকে এক্সপোর্ট করে দিচ্ছি ক্লাস, এই এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ, ঠিক আছে। রিয়াক্ট ইজ নট ডিফাইন্ড, মানে যেহেতু আমি এখানে রিয়াক্ট লিখছি, তাহলে রিয়াক্টকে আমার ইম্পোর্ট করতে হবে, এটা আমরা জানি, ইম্পোর্ট রিয়াক্ট ফ্রম রিয়াক্ট, হয়ে গেল বাস। এই যে আমাদের সব চলে আসলো আগের মতো। তাহলে আমাদের এখানে কোনো প্রবলেম নেই, আমাদের প্রবলেম ছিল রিয়াক্টে, তাহলে আমি এখানে এক্সপোর্ট ডিফল্ট করতে পারি, কোনো কিছু কনফিউশন হয়ে যাবে না। এই যে এই আগের মতোই, খালি আমি ওই ফাংশনাল কম্পোনেন্টটাকে ক্লাস কম্পোনেন্ট লিখলাম, এই আর কি, আর কিছু না, সবকিছু সেম। এখন এইখানে টেক্সট আছে, তাহলে এইখানে স্টেট ইউজ করবো কিভাবে? এইখানে স্টেট ইউজ করতে হয় এইভাবে, দেখো ধরো স্টেট, এরকম একটা মেথড, আমাদের ক্লাসের মধ্যে কিন্তু অনেক ভেরিয়েবল, ফাংশন, মেথড অনেক কিছু সেট করা যায়, আমরা জানি। তার মানে স্টেট দিয়ে যদি এইভাবে একটা অবজেক্ট লিখি, অবজেক্টের মধ্যে একটা ডাটা দিই, ধরো টেক্সট ইকুয়াল টু, ধরো একটা স্ট্রিং, দিস ইজ রিফার টেক্সট, এই অবজেক্টটাই হচ্ছে ক্লাস কম্পোনেন্টের স্টেট, ঠিক আছে। এই যে এই অবজেক্টে যেটা, মানে স্টেটের ভিতরে যেটা লিখবো সেটাই কি ক্লাস কম্পোনেন্টের ক্ষেত্রে স্টেট। তাহলে এইটার সেট স্টেট কই পাবো? সিম্পল হিসাব, এখানে সেট স্টেট নামে আরেকটা ফাংশন ও দিয়ে দেয় আমাদের, সেটা কল করতে হবে। যেমন প্রথমে তুমি এইখানে একটা মেথড লিখবে, অন ক্লিক বা অন সাবমিট, কিছু একটা লেখো মেথড, এই যে একটা মেথড লিখলাম, ধরো এই মেথডটা যখন কল হবে তখন দিস ডট সেট স্টেট, এই যে এইটার ভিতরে যে অবজেক্টটা দিব, এই অবজেক্টটা এই অবজেক্টটাকে পরিবর্তন করে দিবে, এইটা হলো আমাদের মেকানিজম। তাহলে আমি এই অবজেক্টটা এখানে স্টেট নামে আছে, কিন্তু আমি দিস ডট সেট স্টেটের মধ্যে নেবার কি দেন কমা এক্সপেক্ট কেন দিলাম, আচ্ছা সমস্যা নেই। তাহলে অন
সাবমিটটা হয়ে গেছে কি ওই ইয়া, ও আচ্ছা আচ্ছা, ইয়া ওই ইসের নামে রিজার্ভ কিওয়ার্ড হয়ে গেছে। তাহলে আমি অন্য একটা নাম দিই, অন হ্যান্ডেল দিলাম, পরে দেখা যাবে। দিস ডট সেট স্টেটের মধ্যে আমি ধর এইটাকে দিয়ে দিলাম এইটার মধ্যে। এখন আমি টেক্সটটা ধরো চেঞ্জ করে দিলাম, দিস ইজ রিফার টেক্সট মধ্যে ইয়া হিয়ার টেক্সট দিলাম। এটা হচ্ছে ক্লাস কম্পোনেন্টের ক্ষেত্রে নিয়ম, ঠিক আছে। কম্পাইল ইরর, মডিউল বিল্ড ফেইল্ড, সিনট্যাক্স ইরর কোথায় বলেছে? এখানে বলেছে, বলছে কি যে বলে মাঝে মাঝে বুঝি না, এত ভুল হয়। আচ্ছা মানে প্রোগ্রামিং করলে যেন বাগ নিয়ে তোমাকে ডিল করতে হবে, বিষয়টা এরকম, ঠিক আছে। আচ্ছা দেখি আমরা এখানে দিয়ে দেখি নি কি বলি। ও ও ও এই যে ভুলটা করছি, দুইটা ভুল করছি। একটা হচ্ছে রেন্ডারের, রেন্ডার তো একটা মেথড তাই না, ওই ইয়া ক্লাস কম্পোনেন্ট, তার মানে আমাকে এই রেন্ডার মেথডের ভিতরে আমি আবার মেথড লিখতেছি, এই জন্য ভুলেছি। এই পুরাটাকে বাইরে নিতে হবে, এই যে এখানে, এই যে এই, এবার হবে, এই যে এখন আর ভুল হবে না। এই দেখছো, এই দেখো স্টেট একটা মেথড, এই ভেরিয়েবল, এবং অন হ্যান্ডেল একটা মেথড, রেন্ডারের একটা মেথড। রেন্ডার হচ্ছে ডিফল্ট মেথড ওই রিটার্ন করার জন্য, আর এটা আমরা নিজেরা বানাইলাম, মানে এটা আমাদের বানানো। আর এটা হচ্ছে, এটা হচ্ছে ডিফল্ট, মানে এটা আগের থেকে ছিল। তো এই ডিফল্ট আসতেছে কোত্থেকে? এই রিয়াক্ট ডট কম্পোনেন্ট থেকে আসতেছে, বুঝতে পারছো। আবার সেট স্টেট আসলে কোত্থেকে? দিস ডট সেট স্টেট, এটা আসলো এই যে রিয়াক্ট ডট কম্পোনেন্টের মধ্যে থেকে, ঠিক আছে। তাইলে এইটা এইটা আর এই যে এই রেন্ডার, এটা ভিতর থেকে আসছে। আর শুধুমাত্র অন হ্যান্ডেলটা আমি বানাইছি। কেন বানাইছি দেখো, আমার কাজের সুবিধার্থে। এখন আমি কিন্তু জানি রিয়েক্ট ক্লাস কম্পোনেন্ট স্টেট মানে লেখে এইভাবে, অবজেক্ট দিয়ে একটা অবজেক্ট লিখে দিবে, এইটা স্টেট। আমরা জানি অবজেক্ট স্টেট কিন্তু একটা অবজেক্ট, এটা কিন্তু আগে বলছি। এটার ভিতরে একটা টেক্সট আছে। তাহলে তুমি এটাকে চেঞ্জ করবে কেমনে? ওখানে তো ছিল, এই যে ওখানে তো ছিল কি টেক্সট সেট টেক্সট, মানে আমরা একটা নাম দিতাম। এখানেও তাই, এই স্টেট, এটাই হলো স্টেট, আর এই ভিতরে সেট স্টেট যে কল করছো, এই যে এটা, এইটার ভিতরে যদি এই অবজেক্টটাকে কিন্তু পরিবর্তন করে দাও, যে যে প্রপার্টি গুলো পরিবর্তন করছো ওইগুলো এখানে পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। এবং রিয়েক্ট বুঝবে যে এখন রিরেন্ডার করতে হবে, কারণ ওই যে সেট স্টেট কল করছে এই জন্য, মানে এটা বাই ডিফল্ট। আচ্ছা, এটা হলো ক্লাস কম্পোনেন্টের ক্ষেত্রে নিয়ম। তাহলে এখন এটাও কাজ করবে, দেখো বাটনের অন ক্লিকে, আমাদের অন ক্লিক আসছে বাটনে। আর দেখো এই যে দিস দিস কেন লিখতেছি, এটা কিন্তু তুমি জানো, কারণ এটা কিন্তু ক্লাস কম্পোনেন্ট। ক্লাসে আমরা জানি ক্লাস কম্পোনেন্টের ভিতরে কিন্তু ডাইরেক্ট লেখা যায় না, দিস দিয়ে লিখতে হয়। কারণ কি, এই ক্লাস দিয়ে যে অবজেক্টটা বানানো হবে, এই দিসটা হবে সে। এটা কিন্তু মানে যখন শিখেছি, জাভাস্ক্রিপ্ট যখন শিখেছি আমি কিন্তু বলছি, ওইখান থেকে দিস আসতেছে। মানে এর ভিতরের কোন একটা কিছু ইউজ করতে হলেই তোমাকে দিস ইউজ করতে হবে, ঠিক আছে, এইটা হলো বিষয়। আচ্ছা, তাহলে বাটন ডট অন ক্লিকে এখন ধরো আগের মতোই সেম অবজেক্ট, তাহলে একটা অ্যানোনিমাস ফাংশন যাবে। এই ফাংশন, এই ফাংশনটাকে ধরো কল করে দিবে, যে অন হ্যান্ডেল। তাহলে অন হ্যান্ডেল কল করে দিলেই কি হয়ে যাবে, দিস সেট স্টেট কল হয়ে যাবে, কারণ এটার ভিতরেই তো এটা আছে। তার মানে অন ক্লিক হলে এইটা কল হয়ে যাবে, এই যে। আর এইটা আবার দিস ডট অন হ্যান্ডেল দিতে হবে, কারণ এটা এইটার ভিতরে আছে, যে এটার ভিতরে। এই যে ক্লাসের ক্ষেত্রে সবই এভাবে দিস দিয়ে লিখতে হয়। আচ্ছা আচ্ছা, দিস ডট অন হ্যান্ডেল, তার মানে এখন আমি যে অন ক্লিক করি, তাহলে এই ফাংশনটা কল হবে, যে এই ফাংশনটা কল হলে ভিতরে এই ফাংশনটা কল করে দিবে। তাহলে এই ফাংশনটা কল হলে কি হবে, তার ভিতরে সেট স্টেট কল হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটা আমার পরিবর্তন হয়ে যাবে। তার মানে একটু ঘুরে ফিরে আসছি, বিষয়টা কিন্তু একই। আচ্ছা, তাহলে এখন আমার বাটন ক্লিক করলে অন হ্যান্ডেল কল হবে, অন হ্যান্ডেল কল হলো, তারপরে ভিতরে সেট স্টেট কল হবে, হলে টেক্সট চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমার রিরেন্ডার করবে, তাহলে এই টেক্সটটা আমি এখান থেকে আমি নিতে পারবো। এখন দেখো, যেহেতু এটা স্টেট টেক্সট, তার ভিতরে টেক্সট, তাহলে এখানে আমরা এটা এখন লিখবো কিভাবে, এইভাবে দিস ডট স্টেট, তার ভিতরে ডট টেক্সট, কারণ অবজেক্টের ভিতর থেকে আবার ডট দিয়ে বের করতে হয়। তাহলে দিস ডট স্টেট ডট টেক্সট, এটা হচ্ছে নিয়ম। তাহলে দেখবো আমাদের টেক্সটটা বসে যাবে, যে রিফার টেক্সট, এইটা তাহলে রিফার টেক্সট 1 দিলা, এই যে এটা বসে গেল, দেখছো না, আমাদের ইনিশিয়ালটা এখানে বসলো। তাহলে আমি যখন এটা ক্লিক করব, তখন এই অন হ্যান্ডেল কল হবে, অন হ্যান্ডেলের মধ্যে সেট স্টেট কল হবে।
হলে আমার এই অবজেক্ট আমি চেঞ্জ করে দিচ্ছি, তার মানে এইটা চেঞ্জ হয়ে যাবে, তখন কি এইটাও চেঞ্জ হয়ে যাবে। এইটা হলো বিষয়। দেখো, এই দেখছো, তার মানে এইটা হচ্ছে ক্লাস কম্পোনেন্টের ক্ষেত্রে স্টেট ব্যবহার করার নিয়ম। ঠিক আছে, ওইটা আগেরটা দেখেছিলাম ইয়া কম্পোনেন্ট, ফাংশনাল কম্পোনেন্ট, ওখানে হুক আনতে হয়, ওই হুকের নিয়ম দেখালাম, আবার কি ক্লাসের নিয়মটাও দেখালাম। আচ্ছা, এখন ওইখানে দেখছো ওইখানে আমরা প্রপস পাস করছিলাম কিভাবে। ধরো কোন একটা প্রপস যখন আমরা পাই, তখন কিন্তু এইটা আমরা দেখছি যে ফাংশনের প্যারামিটারের মধ্যে আসে। এই যে এইভাবে আমরা কিন্তু ডিস্ট্রাকচার করে নিই, যেভাবে ওই যে প্রপসটা আসে, ধরো টেক্সট, এটা আমরা কোথায় করছিলাম, ওই জায়গাটা যায়, তাহলে চিনতে পারবা। এই যে এর মধ্যে এই যে প্রপস দেখছো, তাহলে ফাংশন প্যারামিটারের মধ্যে কিন্তু প্রপস গুলো আছে, টেক্সট, কালার। এখন ধরো, এখন ওইটা কিন্তু বোঝানো শেষ, মানে এই যে এই পার্ট শেষ, মানে কিভাবে স্টেট ফাংশনাল কম্পোনেন্ট ইউজ করতে হয় আর কিভাবে স্টেট ক্লাস কম্পোনেন্ট ইউজ করতে হয়, এটা আমাদের বোঝানো শেষ। এখন আমি আরেকটা নতুন জিনিস বোঝাচ্ছি। যেমন ধরো এখন আমাদের অ্যাপ কম্পোনেন্টটাই আমি ফেরত আসতেছি আপাতত, আমি ফাংশনাল কম্পোনেন্টটাকে অন করে দিচ্ছি, দিয়ে এটা পুরোই কমেন্ট করতেছি, মানে এটা থাকে, তাহলে আমি একটা নতুনই লিখতেছি, এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ, মানে একটা মানে নতুন লিখতেছি, মানে ইয়া না, আমি চেঞ্জ হয়ে দেখে এক্সপোর্ট ফাংশন দিতে হবে তো, এই আর এখানে রিটার্ন করে দিলাম, এটা কিন্তু ফাংশনাল কম্পোনেন্ট h1 হ্যালো, তাহলে এইটাই দেখাবে হ্যালো। আচ্ছা, আপাতত এটা নেই, মানে সব ক্লিন করে দিলাম আর কি, ক্লিন। তাহলে এখন ধরো আমরা দেখি কি যে বাটন কম্পোনেন্টটাকে যদি আমি এখানে রেন্ডার করে দিই যেখানে, তাহলে আমাকে এখানে একটা ফ্র্যাগমেন্ট দিতে হবে, কারণ জানি আমরা একটা জিনিস রিটার্ন করা যায় রিয়াক্টে, তার মানে দুইটা জিনিস পাশাপাশি রিটার্ন করা যাবে না, তাহলে আমাকে অবশ্যই ফ্র্যাগমেন্টের মধ্যে ঢুকে দিতে হবে। এই যে, তাহলে এর নিচে আমি এই বাটনটা দিতে পারবো, এই এই দিলাম, এই তাহলে আমার বাটনটা আসবে, এই যে বাটন আসছে। ঠিক আছে, ও বাটনের তো টেক্সট দিতে হবে, কারণ এটা তো প্রপস নেই, টেক্সট দিতে হবে ক্লিক মি, আর আরেকটা প্রপস দিতে হবে কালার, কালার দিতে হবে দ্য রেড। কি করলাম, এই এই যে আসি বসছে, দেখছো, তাহলে বাটন কমেন্টটা রেন্ডার করলাম। তাহলে এখন অ্যাপের মধ্যে ফাংশনাল কমেন্টটা রেন্ডার করলাম, এইটার প্রপসের মধ্যে টেক্সট আর কালার আমি পাঠিয়ে দিলাম। এখন দেখো এই বাটনটা তো ফাংশনাল কম্পোনেন্ট, তাই না? এই যে এখন আমি প্রপসটা রিসিভ করতেছি কোথায়, এই প্যারামিটারের মধ্যে, কিন্তু খেয়াল করো, কিন্তু এখন একটা মজার কাহিনী ঘটবে। ধরো এইটাকে যদি আমি এখন ফাংশনাল কম্পোনেন্ট বাদ দাও, তাহলে এইটাকে আমি এখন তাহলে ক্লাস কম্পোনেন্টে রূপান্তর করে ফেলি, তাহলে হবে ক্লাস, সবকিছু দুইটাই দেখাচ্ছি পাশাপাশি পাশাপাশি, যাতে দুইটা কম্পেয়ার করা যায়। এই বাটন কম্পোনেন্ট দিলাম, একই নাম, সবকিছু একই দিলাম, তাহলে এটা এক্সটেন্ড করবে কাকে, রিয়াক্ট ডট কম্পোনেন্ট, মানে এটা তো ক্লাস কম্পোনেন্ট লেখার নিয়ম। ঠিক আছে, এই নিয়ে আসলাম। তারপরে যে এর মধ্যে রেন্ডার নামক একটা মেথড থাকবে, তার মধ্যে রেন্ডারের মধ্যে আমি যা কল করে দিব সেটা আসবে। তাহলে আমি এখন কল করব এতটুকু, এই এই রিটার্নটুকু, এই এতটুকু, এই এটাকে আবার আনকমেন্ট করে দিচ্ছি এখানে, এই এতটুকু। তাহলে আমার কিন্তু বাটনটা তৈরি হয়ে গেল, বাটন কম্পোনেন্টটা। ঠিক আছে, আর রিয়াক্ট ডিফাইন করতে হবে, কারণ এখানে রিয়াক্টকে যখন ইয়া করতেছি তখন এখানে রিয়াক্টটা ইম্পোর্ট করতে হবে, এটা সবসময় মাথায় দিবে। যখন লিখবা তখনই ওরা সাজেশন দিবে। এই যে এই যে আবার কি, ও এখানে কালার ইজ নট ডিফাইন্ড। এই যে এখনই আসতেছে প্রবলেম, দেখো কেন কি প্রবলেম আসতেছে। আমি যখন অ্যাপের মধ্যে বাটনটাকে কল করলাম তখন কিন্তু প্রপস পাস করছি, দেখছো, টেক্সট আর কালার, তাহলে এখানেও তো আমার এই প্রপসটা লাগবে, তাই না? মানে আমি যখন বাটনটা ক্লাস কম্পোনেন্টে করলাম, কিন্তু এইটা ডাটাটা তো আমার পাইতে হবে, এই ডাটাটা তো পাইতে হবে, এই ডাটাটা না পাইলে তো আমি, এটা ডাইনামিক হচ্ছে না। কারণ ফাংশনাল কম্পোনেন্টের ক্ষেত্রে তো আমি এখান থেকে ডিস্ট্রাকচার করে ধরে এনে বসাই দিলাম সহজে, কিন্তু ক্লাসে কোথায় পাবো, ক্লাসে এই প্রপসটা তাহলে আসবে কোথা থেকে, এটা হলো প্রশ্ন, তাই না? সিম্পল, ক্লাসে আসবে এইভাবে, দেখো, দিস ডট প্রপস ডট টেক্সট, এখান থেকে আসবে।
এই যে একটা পেয়ে গেল। আর কালার আসবে কিভাবে, দিস ডট প্রপস ডট কালার, এই যে আবার আগের মতো হয়ে গেল, দেখছো? তার মানে এইখানে আসে কিভাবে, এইখানে আসে দিস ডট প্রপস ডট কালার, মানে ও দিস ওই প্রপসটাকে এর মধ্যে অলরেডি ঢুকে দিছে রিয়াক্ট কম্পোনেন্টের মধ্যে, এই কারণে আমরা এটা পাচ্ছি। আমরা জানি দিস দিয়ে কিছু পাওয়ার অর্থ মানে কি, তার মানে এইটা এই যে এখান থেকে ইনহেরিট করে নিয়ে আসছে, তাই না? এটা আমরা ইনহেরিটেন্সে জাভাস্ক্রিপ্টে শিখছিলাম যে কোন একটা কিছু যদি যে প্রোটোটাইপের মধ্যে ঢুকাই দাও তাহলে সব জায়গা থেকে পাওয়া যায়, তাই না? এটা হচ্ছে ওইটাই তো, তাই না? এই জিনিসটা তো একই। আচ্ছা, তো এখন এই দিস ডট প্রপস ডট টেস্ট আর দিস ডট প্রপস এর কালার দিলে এই ক্লাস কম্পোনেন্টে কি হবে, ওই প্রপস গুলোকে ধরে ফেলবে, ঠিক আছে? এটা হলো বিষয়। আচ্ছা, এখন এই একটা গেল, তাহলে এই জিনিসটা তোমরা বুঝলা কিভাবে ক্লাস কম্পোনেন্টের মধ্যে প্রপস পাস করতে হয়। এই পাশাপাশি দেখাইলাম, দেখো এখানে এখানে করতে হয় কিভাবে, এখানে প্রপস নামে একটা অবজেক্ট আসে প্যারামিটার মধ্যে, কিন্তু এই প্রবলেম কোন, দেখো ফাংশনাল কম্পোনেন্ট প্রবলেমই কিন্তু যে মানে ক্লাস কম্পোনেন্টে, কারণ এটার মধ্যে কোনো প্যারামিটার নাই, এই যে প্যারামিটার নাই, তারপরে সবকিছু ভিতর দিয়ে আসে, অন্য ওয়েতে আসে, এই জন্যই। আর ফাংশনে তো সবকিছু প্যারামিটার দিয়ে আসে, এইটাই হচ্ছে পার্থক্য, ঠিক আছে? তাহলে আমি এখানে একটা কম্পারিজন দেখালাম কিভাবে স্টেট ইউজ করতে হয়, আর এইখানে একটা কম্পারিজন দেখালাম যে কিভাবে কি করতে হয়, বাটন কম্পোনেন্টের মধ্যে প্রপস রিসিভ করতে হয়। আচ্ছা, তাহলে আমি এটাকে ক্লাস কম্পোনেন্টে রাখতেছি, সমস্যা নেই। এখন ধরো কোনো কারণে আমার এই বাটন কম্পোনেন্টটা, ধরো ক্লিক করলে আমার এই বাটনের ইয়াটা চেঞ্জ করে দিতে হবে। ধরো মানে কোনো কারণে যদি ক্লিক করি তাহলে বাটনের কালারটা, ধরো আমি এই বাটন ক্লিক মি চাপ দিলে এই বাটন দ্বারা সবুজ হয়ে যাবে, এটা আমি চাচ্ছি। তাহলে এই কাজটা কোথায় করবো দেখো তো, এইটার মধ্যে, তাই না? অন ক্লিকে, এইটাই তো, তাই না? সেটা আবার একটু জটিল হয়ে যায়, কেন? এটা আবার লিফটিং স্টেট আপ করতে হবে। ওই আমার এই ক্লায়েন্ট বুঝছে মেসেজ দিচ্ছে, ওই যে যে টাকা যাচ্ছে আর কি। কি ভাই জি আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, মানে আগে যে আমি 70,000 টাকা বলছিলাম না, ওই যে যে ক্লায়েন্টটা, ওই যে আমার আইডি কার্ড নিচ্ছে এগ্রিমেন্ট দেওয়ার জন্য, দেখছো? সব দিয়ে দিচ্ছি, মানে ও রাজি। এখন বলতেছে কি যে পার্ট টাইমের জন্য বলছিলাম যে, জবের তো ভাই। হ্যাঁ জব জব, পার্ট টাইমের জন্য বলছিলাম 70,000, এখন ও বলতেছে আপনি কি ফুল টাইম কাজ করবেন? তাহলে বুঝছো, পার্ট টাইম 70,000, এখন ও বলতেছে আপনি ফুল টাইম করবেন কি? এটা তো মেঘনা চাইতে জল। মানে আমি তো চেয়েছিলাম অল্প কিছুক্ষণ কাজ করতে, 5-6 ঘন্টা, এ বলতেছে ফুল টাইম। তাহলে আমি আর টাকা বাড়াই দিব না? তাহলে এখন আমি যা বলবো ওটাই দিবে আর কি। এখন দেখা যাক, আহ, আমি বলতেছি স্যার আই এম অ্যাভেলেবল ফর ফুল টাইম, নো প্রবলেম। আপনি তো ভাই খালি সকাল 8টা থেকে 2টা পর্যন্ত বিজি, হ্যাঁ, তাও বিজি না আর কি। বলতেছে না আপনি তো বিজি সকাল থাকি। 8টা থেকে 2টা পর্যন্ত আর কি বিজি। হ্যাঁ, ওটা তো ওদের দেশে রাত, ওদের দেশে তো সকাল না। ওদের দেশে তো মনে হয় এখন থেকে শুরু আর কি হ্যাঁ, 8টা এখন থেকে থেকে। শুরু হয় তো, এটাই তো মজা। মানে আমি একটু মানে গুড মর্নিং সন্ধ্যা দিছে থেকে মাত্র। মাগরিবের নামাজ পড়ে যদি একটু মানে রাত 1-2টার মধ্যে জাগি তাহলে ওদের ফুল টাইম হয়ে যাবে, বুঝলি? মাত্র গুড মর্নিং দিছে। হ্যাঁ হ্যাঁ, ধরো ওদের মর্নিং, তার মানে ওদের দেশে এখন বাজে হচ্ছে 10টা AM, ঠিক আছে? 11টা 5 PM না, ওদের বাজে 10টা 5 AM, তাহলে ওদের সকাল 10টা এখন। তাহলে আমি দেখো সন্ধ্যা থেকে যদি শুরু করি 6টায়, ওদের দেশে এখন 7টা, তাহলে সন্ধ্যা থেকে শুরু করলে ধর 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, ওদের দেশে 3টা। আমি যদি 7টা থেকে 3টা ওদের,
তাহলে আমার হলো 6টা থেকে 2টা, তাহলে 6টা থেকে 2টা কাজ করলে ফুল টাইম হয়ে যায়, বুঝছো? তো আমি আগে জিজ্ঞেস করি যে কখন থেকে কাজ করলে ভালো। ভাই আপনি কি কথা বলতেছেন? না, আমি কথা বলতেছি না। হ্যাঁ ঠিক আছে। আমি ওই যে মেসেজটা লিখতেছি, কি লিখবো বুঝতেছি না। এটা একটা ভালো উত্তর দিতে হবে, কারণ এটা তো একটা বড় অপরচুনিটি। এখন যদি ধরে আমি $1,000 বলি, দেখবো 1,000 দিই। $1,000 মানে প্রায় 1,30,000, এটা পাইলে ভাই বুঝছো? আমরা ওয়ার্ডপ্রেসের কাজটা পাবো আপনার থেকে। ওয়ার্ড পেজ তো ধরুন পুরাই দিয়ে দিব, এটা তো ব্যাপার না, পাইলে তো বড় লোক হয়ে গেল। দিয়ে দেন আল্লাহ দিয়ে দিব। দেন ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে মারেন একটা ভাই বাঁচি। বাবা রে, আল্লাহ তো আছে, কিন্তু আগে ভালো মতো মেসেজটা রিপ্লাই দিতে হবে। উল্টা পাল্টা লিখলে সমস্যা আছে, এগুলো বুঝে লিখতে হয়। ধর একটা আমি কিছু ভাই কইলাম, ওটার কারণে একটা সমস্যা হয়ে গেল। আমি ভাই এখন খালি চ্যাট জিপিটি দিয়া সব কইরা হুম। দেই। মেসেজ মেসেজ মাঝে মাঝে প্রবলেম হইলেও ছবি তুলে দিয়ে দেই, ঠিক কইরা দেয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একবার হুবহু লেখা দেয়, অঙ্ক লেখা দেয় মানে। আচ্ছা, তা আমি একটা জিনিস দেখি, ধরো আমাদের, আমি যদি মাগরিব কয়টা হয়, এখন হয় 5টা, তার মানে 6টা থেকে আমি কাজ করতে ছয়টা পারবো, দশে ভাই নামাজ শেষ, তাহলে 50-এর দিকে। হ্যাঁ? 6টা 10 নামাজ 5টা 50। শেষ? 5টা 50 নামাজ শেষ হয়ে যায় না? 6টা 10-এর দিকে আর কি নামাজ শেষ হয়, মানে 5টা 50-এর দিকে শুরু আজান আচ্ছা, দিবে। 7টা দিলাম, তাহলে আমি আগে দেখতে চাচ্ছি যে 7 AM কখন হয়। 7 AM, আমার তো 7 PM, সরি, 7 PM টু EST টাইম। 7 PM হচ্ছে ওদের 8 AM, বিদেশের ঠিক ভাই। আছে? তাহলে 8টা থেকে ওদের আহ, 8, আমাদের 7 কিন্তু ওদের 8, দেখছো? তাহলে 9 10 11 12 1 2 3 4, তাহলে আমার 3টার মধ্যে কাজ করতে হবে। অবশ্য এই কাজটা করলে আর কোনো চাকরি করা লাগবে না, মানে আর কোনো ইয়া না করলে হবে, খালি প্রজেক্ট নিয়ে দিয়ে দিলেই হবে সবাইকে, বুঝছো? দেখি ওই বলি। ব্যাচ কি শুরু করছেন ভাই 10 তারিখেরটা? না, না, এটা শুরু করিনি, আমি যে এইটার জন্য ওয়েট করতেছি, বুঝছো? এটা যদি চাপ হয়ে যায়, তাহলে তোমাদেরটা করবো কি একটা, মানে এর মধ্যে আমি ওর সাথে সম্পর্ক হয়ে গেলে সময় ব্যয় করতে পারবো, সমস্যা নেই, হিউজ সময় ব্যয় করতে পারবো। আপনার কাজ আপনি করবেন ভাই, ওটা তো আপনি 1 ঘন্টা আগে করেন পরে করেন, শেষ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ওটা আগে তো সম্পর্ক করতে হবে, নাহলে দেখা যাবে ও যদি বলে যে আপনি বসে থেকে ট্র্যাকার ট্র্যাকার অন করে রাখেন, তখন তো ভেজাল না। জি। আচ্ছা, স্কাইপে মেসেজ স্কাইপিতে
রিফাত, বিষয়টা হয়েছে কি, মানে আমরা আমাদের মতো কথা বলে ঠকে যাওয়ার সম্ভাবনা আছে, বুঝছো? মানে এগুলা না অনেক বুদ্ধি করে কথা কইতে হয়। যেমন ধরো ওদের দেশে 130 আওয়ারে মাসে, ঠিক আছে, আমি দেখো হিসাব করলাম, এই দেখো 130 দিয়ে যদি মাস দাও, তাহলে হয় কি 4 ঘন্টা, দেখছো? ওদের দেশে ফুল টাইম আর কি। এখন এখন ধরো কেন 4 ঘন্টা হলো, কারণ ওদের কিন্তু 2 দিন বন্ধ সপ্তাহে। তাহলে ধরো 22 দিন ধরলাম, দেখো 130 ভাগ 22, তাহলে তাহলে তো পার ডে কত ঘন্টা বেড়ে যাচ্ছে দেখো, তাও 6 ঘন্টা হচ্ছে, দেখছো? তার মানে আমি যদি হঠাৎ করে 8 ঘন্টা বলে ফেলাই, আমি মনে করি ঠকে যাবো। বুঝছো? ওদের দেশ তো আর আমাদের দেশের মতো না, ঠিক আছে, এগুলো বুদ্ধি খাটে বলতে হবে। আচ্ছা, এখন আপনাদের পার্ট টাইমে কত চাইছিলেন? হ্যাঁ, পার্ট টাইমে গেছিলাম 600। 600 হচ্ছে তোমার এখন বর্তমানে কত হয়, ব্যাংকে পাঠালে এত টাকা হয়ে যাবে, এই যে 70,000 হয়ে যাবে প্রায়। আর ফুল টাইম যদি ওই বলে আরেকটু বাড়াই দিবে আর কি, 1,000 করে দিবে। বুঝছো? লাল এ লাল। আচ্ছা দেখি মানে কতটুকু যাওয়া যায়। এই দেখো, 1 লাখে নিয়ে যেতে পারলে সেই হয়। তাহলে একটা কাজ করলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। মানে জীবনের সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং, আর কোনো যে ফাইবার টাইবার আর করা লাগবে না, বুঝছা? দেখ হয়ে যাবে মনে হচ্ছে। আচ্ছা, ও আগে বলুক। এখানে বলছে আর ইউ ফুল টাইম সো। এটারে এখন আবার একটু চ্যাট জিপিটি নিতে হবে, যদিও আমার ইংলিশ সাথে কাঁচা না, তারপরেও হালকা একটু মডিফাই করতে হবে, ঠিক আছে? এগুলো ওরে দিলে হয় কি, মডারেট করে দিয়ে দেয়। এই দেখো বলছে, ইউর সেন্টেন্স ইজ আন্ডারস্ট্যান্ডেবল বাট কুড বি ইমপ্রুভ গ্রামাটিক্যালি এন্ড স্ট্যাটিস্টিক্যালি। মানে আমার লেখার কোনো ভুল নাই, মানে বোঝা যাচ্ছে, কিন্তু তারপরে আপনি চেঞ্জ করতে পারেন।
এই জন্য তো দিতে হয়, এখন আর কোনো ভয় নেই, দেখছো? বড় বড় ক্লায়েন্টের সাথে কথা বলতে হলে একটু মানে রিটেন, বিশেষ করে মানে যখন তুমি মুখে বলবে তখন কিন্তু প্রবলেম না, ওই যখন করতে যাবে, ওই লিখিত কিছু করতে যাবে, তখন একটু সাবধানে কথা বলবে। কারণ হয়তো বা তোমার এমন একটা ভুল করলা, ওই ভুলের কারণে বুঝলো যে এ তো কিছুই জানে না, একটা শিক্ষিত লোক তো এই ভুল করবে না, এসব বলে চলে গেল, তখন তো বিপদ, বুঝলি? ধরো প্রেজেন্ট টেন্স না লিখে পাস্ট টেন্স লিখে দিলে, বিষয়টা কেমন হবে না? ধর আমি আপনার কাজ করব না বলে লিখে আমি আপনার কাজ করেছিলাম, দেখে দিতে হবে, ঠিক আছে? দেখ, মেসেজটা দিয়ে দিছি, কাজ শেষ। আমরা আবার ফেরত আসি। এখানে কোথায় জানিছিলাম? এই যে প্রপস। আচ্ছা, কি জানি বলতে চাইছিলাম, যে মাঝে থেকে আউট হয়ে গেছে মানে একটা টেনশনে। আচ্ছা, তাহলে আমরা দুইটা জিনিস কম্পেয়ার করলাম। এখানে এখানে কম্পেয়ার করলাম হচ্ছে কিভাবে স্টেট ডিফাইন করে আর কিভাবে যে প্রপস রিসিভ করে, দুইটা কম্পোনেন্টে, দুই টাইপের কম্পোনেন্টে, ঠিক আছে? এখন এটা আমরা বুঝলাম। এখন আস্তে আস্তে আমরা ধীরে ধীরে আমরা একটু ডিপে যাবো আর কি, মানে আমরা বিভিন্ন জিনিস বানানোর শিখবো আস্তে আস্তে, যে কিভাবে বানাইতে হয় সবকিছু। এখন ধরো তুমি আহ এটা তো গেল। ধরো একটা মানে তুমি একটা চাচ্ছ যে একটা কোনো কিছু একটা ঘটবে একবারই, ঠিক আছে? ধরো এই অ্যাপটা রেন্ডার হলো, তাই না? যেখানে রেন্ডার হচ্ছে এটা কিন্তু এখন ফাংশনাল কম্পোনেন্ট, তাই না? এখন ধরো ধরো কোনো কিছু রেন্ডার হওয়ার পরে একবারই কল হবে, বা আবার যাতে কল না হয়, এরকম কিছু একটা দরকার তোমার, এরকম কিন্তু দরকার হয়। যেমন ধরো এপিআই কল, ধরো তুমি একটা ব্যাকএন্ড সার্ভারে কল করলা, সে তোমাকে ডাটা দিল, তো ডাটাটা দিলেই কল করলা, ডাটা দিল। এখন এই ডাটা দেওয়ার সাথে সাথে দেখো তুমি ডাটাটা পেয়ে গেলা, তো তুমি সেই অনুযায়ী তোমার এই এই কি করলা, ডম গুলাকে ম্যানিপুলেট করে এখানে রিয়েক্টের সাহায্যে একটা দিয়ে তৈরি ডিজাইন তৈরি করলা। ধরো এখন ধরো তুমি যখন এই কম্পোনেন্টটা ধর একটা বাটন ক্লিক করলা, তার কিন্তু হ্যালোটা চেঞ্জ হবে। কেমনে চেঞ্জ হবে? হ্যালো বাটন ক্লিক করার সাথে সাথে স্টেট কল হলে কি হবে, স্টেট চেঞ্জ হয়ে যাবে, তখন এই পুরো কম্পোনেন্টটা রিরেন্ডার করবে। এখন তোমার এই ভিতরে, এই ফাংশনের ভিতরে যে তুমি এই যে এপিআই কলটা করছিলা, ওইটাও কিন্তু আরেকবার কল হবে। ভালো করে বুঝো, মানে রিরেন্ডারের অর্থ কি? রিরেন্ডারের অর্থ কিন্তু এই জিনিসটাকে আবার কল করে দেওয়া, তাই না? তাহলে এর ভিতরে আমি যা যা করতে আবার কল হবে। মানে আমার একটা স্টেট চেঞ্জ হয়েছে, স্টেট মানে দুই কারণে রিয়াক্ট রিরেন্ডার করে, মনে রাখবা। একটা হচ্ছে প্রপস চেঞ্জ হলে, ধরো কোনো কারণে এই যে আমি এখানে প্রপস পাস করছি, দেখছো টেক্সট ক্লিক মি পাস করছি, তাহলে আমি যদি কোনো কারণে এইটাকে চেঞ্জ করে ফেলাই, তাহলে রিয়াক্ট এই বাটন কম্পোনেন্টটাকে আরেকবার রিরেন্ডার করবে প্রপস এর কারণে। এই একটা ওয়ে। আর একটা হচ্ছে আমি যদি কোনো স্টেট চেঞ্জ করি, ধরো এখানে একটা চাপ দিলাম বাটন, এখানে একটা স্টেট ছিল, ওই হ্যালোটাকে অন্য একটা কিছু করে দিল, তাহলেও রিরেন্ডার করবে। তার মানে প্রপস চেঞ্জ হলে রিরেন্ডার হয়, আর স্টেট চেঞ্জ হলে রিরেন্ডার হয়। আর দুনিয়ার কোনোভাবেই তুমি কি করতে পারবে না, রিয়াক্ট কে রিরেন্ডার করাইতে পারবে না, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে প্রপস চেঞ্জের মাধ্যমেই হোক আর স্টেট চেঞ্জের মাধ্যমেই হোক, এই ভিতরে ধরো তুমি একটা ফাংশন লিখলা। ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। ধরো এখানে একটা ফাংশন আছে, ধরো দেখবা যে কত মানে মজার জিনিস। দেখো ধরো এই ফাংশন, ধরো এখানে আছে সেট সেট টাইম আউট। মানে সেট টাইম আউট ফাংশন আমরা কেন ইউজ করি আমরা তো জানি। সেট টাইম আউট তো ইউজ করে ইয়ার কারণে, যে একটা ফাংশন যাতে একটু ডিলে করে চালু হয়, এটাই তো, তাই না? তাহলে আমি এর ভিতরে একটা ফাংশন দিলাম, আর এটা টাইম আউট দিলাম ধরো 3 সেকেন্ড, 3000 সেকেন্ড। দেখো এই ফাংশনের নাম দিলাম ডিলে, মানে ডিলে ফাংশন। ধরো তাহলে এই সেট টাইম আউটের কাজটা আমরা দেখছি আগে, যে এই ফাংশন এই 3 সেকেন্ড পরে এই ফাংশনটাকে রান করে দিবে, এটা একটা কল ব্যাক ফাংশন। আর এটা হচ্ছে পরেরটা হচ্ছে প্যারামিটার, মানে এটা দুইটা আর্গুমেন্ট নিচ্ছে, একটা আর্গুমেন্ট আর একটা আর্গুমেন্ট। দ্বিতীয়টা হচ্ছে কত সেকেন্ড পরে হবে, আর প্রথমটা হচ্ছে ওই এত সেকেন্ড পর কোনটা কল হবে সেটা তা দিলাম। ধরো এত সেকেন্ড পরে ধরো এখানে ধরো একটা স্টেট আছে, তাহলে আমি ইউজ স্টেট নিয়ে আসলাম। স্টেট নিয়ে আসার পর যে স্টেট অলরেডি রিয়াক্ট কল করে দিচ্ছে উপরে, যে
ঠিক আছে, অটোমেটিক ও নিজেই করে দিচ্ছে। তাহলে আমি ধর এখানে একটা কনস্ট দিয়ে অ্যারে ডিস্ট্রাকচারিং করে নিলাম একটা স্টেট, ধরো স্টেটের ভ্যালু ধরো ছিল লিমন। এখন ধরো ওই আগের মতোই, তাহলে প্রথমে এই ডাটাটা পাবো টেক্সট, আর দ্বিতীয়টাতে পাবো এই টেক্সট চেঞ্জ করার একটা ফাংশন, এই সেট টেক্সট। আচ্ছা, তাহলে এটা আমার স্টেট ডিফাইন হয়ে গেল। এখন ধরো ডিলে ফাংশন যখন কল হবে তখন ধরো মানে ধরো এটা তোমার এপিআই কল ধরে নাও, তাহলে এপিআই থেকে ধরো এই লিমনটা আসবে, এই ডাটাটা তোমার জানা নেই, ধরো ডাটাবেস থেকে আসতেছে, ডাটাবেস থেকে আসার পরে তো এটা লিখবে, তাই না? তাহলে প্রথমবার তুমি কি চাও? প্রথমবার ডাটাবেস থেকে আসবে, তারপরে এটা লিখে দিবে, এটাই তো চাও, তাই না? তো প্রথমবার ধরো একটা এখানে আঁকিবুকি যাই দাও দাও, ধরো এখানে প্রথমে ফাঁকা, তো প্রথমে তো কিছু নাই, এই জন্য ফাঁকা, স্বাভাবিক, কারণ প্রথমে তো আমার কোনো ডাটা নাই, ফাঁকা দিলাম। ধরো ডিলে, ধরো সেট টাইমার দিলাম, ধরো এটা এপিআই কল, ধরো আমার একটু সময় লাগতেছে 3 সেকেন্ড, তারপরে আসবে। তাহলে এখন এই 3 সেকেন্ড পরে আমি কি করলাম, এই সেট স্টেট কল করে আমি ডাটাটাকে ঢুকে দিলাম, ধরো আমি এপিআই এর মাধ্যমে ডাটাটা পেয়ে গেছি এখানে কিছু 3 সেকেন্ড পর, তাহলে 3 সেকেন্ড পরে আমি এর মধ্যে ঢুকে দিলাম ডাটা ফাউন্ড, ঢুকে দিলাম। আচ্ছা, ঢুকে দিলাম। এখন দেখো ডিলে, তাহলে এখন আমি ধরো এইখানে ডিলে ফাংশনটাকে কল করে দিলাম, ধরো এই, এখন দেখো এটা আর হবে না, কেন হবে না? আচ্ছা, কি আবার করতে আসি, কেন এখনো কেন সমস্যা হচ্ছে না? কারণ দেখো দেখো এই ফাংশনটা প্রথমে একবার রান হইলো, মানে এটা রেন্ডার করার জন্য, তাহলে রেন্ডার করার জন্য রান হইলো, তখন টেক্সটের মান কিন্তু নাই, তাহলে এখন এই টেক্সটের মানটা আমি ধরে এখানে বসাই দিলাম, এই, তাহলে প্রথমে মান নাই। আচ্ছা, এখন মান নাই, 3 সেকেন্ড পরে, এই যে 3 সেকেন্ড, 1 2 3, তারপর আসবে এটা, এই যে সেট ফাউন্ড, দেখছো? ডাটা ফাউন্ড, দেখছো কেন আসতেছে? দেখো প্রথমে তো মান নাই, তারপরে ধরে নাও এই ফাংশনটা এইটা রান হয়ে গেছে, প্রথমে মান নাই, এই জন্য নাই মানটা বসে দিয়েছে, তারপরে এটা এটা তো চলতেছে, এটা তো ডিলে, এটা আমরা জানি, এটা কোথায় যাবে? সেট টাইমার ঢোকে টাস্ক কিউতে, এটা আমরা দেখছি টাস্ক কিউ, তাহলে টাস্ক কিউতে যদি ঢোকে তাহলে ওটা পিছন দিয়ে কাজ হইতেছে জাভাস্ক্রিপ্টে, তাহলে যখন 3 সেকেন্ড পরে এটা কল হয়ে গেল তখন এই ডাটা পেয়ে গেল, তখন এই টেক্সটের মান চেঞ্জ হয়ে গেল, তা রিয়েক্ট করবে কি এটাকে আবার রিরেন্ডার করবে, তাই না? রিরেন্ডার করে এই টেক্সটের মানটা এখানে বসাই দিল ডাটা ফাউন্ড। এখন তুমি খেয়াল করো রিয়েক্ট কিন্তু মানে আমার জানা মতে কন্টিনিউয়াসলি রিরেন্ডার হইতেই আছে। দেখি হয়ে গেল। আচ্ছা, এই দেখো, তাহলে এখন এই ডাটাটা চেঞ্জ হয়ে গেছে, এখন ডাটা কিন্তু পেয়ে গেছে। এখন ধরো কোনো কারণে এখানে একটা বাটন আছে, ধরো কোনো কারণে এই বাটনটা মধ্যে অন ক্লিক তুমি দিয়ে দিছো, দিয়ে আরেকটা মানে স্টেট চেঞ্জ করে ফেলছো, ধরো তার এখানে আরেকটা স্টেট আছে, ধরো H1 নামে আরেকটা আছে, ধরে নাও এখানে আরেকটা নিলাম, মানে দুইটা নিলাম আর কি, কপি, আরেকটা টেক্সট টু সেট টেক্সট টু, সব দুইটা করে দিয়ে দিলাম। এখানে আছে ধরো দিস ইজ টেক্সট টু, আচ্ছা 2 নাম্বারটা, তাহলে টেক্সট টু এখানে ধরো আরেকটা এই যে এখানে দিলাম টেক্সট টুটা, এই যে, তাহলে টেক্সট টুটা এখানে দেখাবে স্বাভাবিক, এই যে এখান থেকে আসতেছে যে দিস ইজ টেক্সট টু, টেক্সট টু এখানে আসবে, আর এটা যদি এখন লিখি নেই এই জন্য ইরর দেখাচ্ছে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আবার এটা কাটি, পরে দেখতেছি টেক্সট টু আসছে, মানে টেক্সট টু তো আগের থেকে আসছে আর কি। তারপরে যে ডাটা ফাউন্ড, তার মানে এই ডাটা এই দুইটা স্টেট থেকে দুইটা ভ্যালু আসতেছে, এটা তো আগের থেকে আছে, যার কারণে এটা বসেই আছে আগের থেকে যে, কিন্তু এই দ্বিতীয়টা কিন্তু দেরি হচ্ছে, দেরি হওয়ার পরে যখন চেঞ্জ তখন আসতেছে। এখন সমস্যাটা হবে কি জানো, ধরো আমি কোনো কারণে বাটনটা অন ক্লিক করে, ভালো করে বুঝো, অন ক্লিক করলাম, আমার কিন্তু এই ডাটাটা 3 সেকেন্ড লেট হয়েছে, এটা কিন্তু আগের থেকে আছে, আর এইটা আসতে 3 সেকেন্ড লেট হয়েছে। এখন আমি কোনো কারণে এইটা তো আমার এসে গেছে, এইটা তো আমি আর চেঞ্জ করবো না, এটা তো আমার ডাটাবেস থেকে আসছে, ধরো এইটাকে আমি চেঞ্জ করবো ক্লিক দ্বারা, তাহলে আমি অন ক্লিকে কোনটা চেঞ্জ করবো বলতো? অন ক্লিকের মধ্যে আমি ধরো
সরাসরি এই যে নিয়ে ফাংশন নিয়ে ওই সেট টেক্সট টু কল করে দিলাম। এই যে তাহলে সেট টেক্সট টু কল হবে, দেখো দিস ইজ টেক্সট 3 ধরো, তাহলে এই টেক্সট টুটা টেক্সট 3 হবে ক্লিক করলে। এই তো, তাহলে আবার রিলোড দেখি কি হচ্ছে, দেখো প্রথমে টেক্সট 2, তারপর 3 সেকেন্ড পর আসতেছে এই 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 কম্পোনেন্টটা, যে এটা এটা ডাটা ফাউন্ড আসছে, আর টেক্সট 2 তো আগের থেকে আছে। এখন আমি ক্লিক করলে চেঞ্জ হওয়ার কথা কোনটা? এইটা, তাই না? এই ডাটা তো আমার চেঞ্জ করার উদ্দেশ্য না, এটা তো এইটার মধ্যেই থাকবে। দেখি কি হয়, চেঞ্জ তো হইলেই না। টেক্সট 2 কি দিস নেই, দাঁড়া টেক্সট 2 অন ক্লিক সেট টেক্সট 2, তাহলে তো এটা হওয়ার কথা। ও বাটন কেন হচ্ছে না বলতো, বাটনের মধ্যে তো কিছু লেখি নেই। এই বাটন তো এই বাটন, যে এই কালার বাটনটা যেটা, আমি তো কাজ করতেছি এই যে এই বাটনটায়, এই জন্য একটু সিলি কিছু মিস্টেক হয়, এর ধৈর্য হারা হয়ে যাবে না, ঠিক আছে? ক্লিক প্রেস মি, এটা দিই, আমাকে চাপুন। এই যে প্রেস মি, তাহলে প্রেস মি দিলে আমার কিন্তু এটা কিন্তু ডাটাবেস থেকে আসছে, এটা কিন্তু আমি চেঞ্জও করতেছি না। দেখো এটা কিন্তু প্রথমবার যে আসছে এসে গেছে, আমি কিন্তু এই ক্লিক দ্বারা চেঞ্জ করতেছি এইটাকে, টেক্সট 2 কে। এই দেখো টেক্সট 3 হলো, দেখছো? আচ্ছা, কিন্তু এখানে রিলোড মোডে আছে এই জন্য হচ্ছে না। সমস্যাটা হচ্ছে কি, যে এইটা যখন চেঞ্জ হবে, এই স্টেটটা চেঞ্জ হলেও মানে করবে কি আরেকবার রিরেন্ডার হবে, বুঝতে পারছো, পুরো কম্পোনেন্টটা। তখন কিন্তু এইটাও আবার রেন্ডার হবে, রিরেন্ডার হবে। এখন এই ডাটাটা একই, তো এই জন্য আমরা বুঝতে পারতেছি না, ঠিক আছে? ধরো কোনো কারণে এইটা চাপার সাথে সাথেই সেট টেক্সট চাপার সাথে সাথে আরেকটা কাজ করি, দাঁড়া সেট টেক্সট থেকে চাপছি, ওই আগেরটারও আবার ইয়ে করে দিই, রিসেট করে দিই, তাহলে আর একটু বোঝা যাবে। এইটারে সেট টেক্সটকেও রিসেট করে দিই, মানে আগের তো ডাটা ফাউন্ড উঠে গেছে আগের থেকে, যেখানে এটাকে রিসেট করে দিচ্ছি এখানে। তাহলে সেট টেক্সট শুধু এটা আমরা রিসেট করে দিলাম, আবার ফাঁকা করে দিলাম। তাহলে এখানে যেহেতু এটা করছি, এতে আমাকে প্যারেন্থেসিস দিতে হবে, কারণ এখন তো এক লাইনে নেই, মাস্ট আমাকে প্যারেন্থেসিস দিতে হবে। এই এবার চলে গেছি এবারটা। আচ্ছা দেখি তো কি হয়। এই দেখো এখন আমরা বুঝতে পারছি, দেখছো কি হইতেছে কাহিনীটা? ভালো করে বুঝে, এটা একটু বোঝার বিষয়, এটা বুঝে আজকে শেষ। দেখো তুমি প্রথমে একটা টেক্সট নামে একটা ডাটা নিলে, ফাঁকা, ওই যে প্রথমে ফাঁকা নাই, ডাটা ফাউন্ড কিন্তু নাই, ফাঁকা। 3 সেকেন্ড পর ডাটাটা আসলো, ধরো এই পেজ থেকে এই ডাটাটা পেলা, ফাউন্ড আসলো, আর একটু বেশি দিই, 10 সেকেন্ড দিই, তাহলে বোঝা যাবে। এই 10 সেকেন্ড দিলাম, তাহলে এই যে গেল নাই, 10 সেকেন্ড পরে এটা আসবে। আচ্ছা, তার ফাঁকে কিন্তু আমার এইটা বসে গেছে, টেক্সটও কিন্তু বসে গেছে, কারণ এটা তো আমার ডাটা আছেই। আচ্ছা, এটা আসলো। এখন ধরো কোনো কারণে আমার উদ্দেশ্য হচ্ছে আমি এই টেক্সট টুকে কি করব, টেক্সট টু কে চেঞ্জ করবো। তাহলে অন ক্লিক দ্বারা আমি কি করলাম, এই টেক্সট টু কে চেঞ্জ করলাম, এইটাকে চেঞ্জ করে দিলাম, তাহলে এইটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে ফাইন। আর আগেরটা কি করলাম, রিসেট করে দিলাম, মানে এটাকে রিসেট করে দিলাম, আবার 0 হয়ে গেল। এখন কথা হচ্ছে, আমি তো আমার উদ্দেশ্য তো একবার কল করা, বারবার তো কল করা না, তাই না? এখন যখন এইটা রিলোড হবে, যে এইটা যখন আমি রিলোড দিতে যাবো, যে সেট টেক্সট টু, তাহলে পুরা কম্পোনেন্টটা কি হবে, আরেকবার রান করে ফেলবে। রান করে ফেলার পরে এইটা আবার কল হয়ে যাবে, ঠিক আছে? তা আমি তো ডাটা একবার পাইছিলামই, তাহলে আমার আবার ডাটা আনার দরকার কি, আমার তো ডাটা ফাউন্ড অলরেডি আছেই, ঠিক আছে? দেখো আমি এইটা ক্লিক করে এইটা চেঞ্জ করছি, কিন্তু ওইটা আবার 10 সেকেন্ড পরে আসবে, দেখো আবার গায়েব হয়ে গেছে, ঠিক আবার 10 সেকেন্ড পরে আসবে। And আমাদের যে প্রবলেমটা এখানে হইলো সেটা হচ্ছে, আমরা এইটা আমাদের কল করার কথা ছিল একবারই, ঠিক আছে? এটা আমাদের বারবার কল করার কথা না, কারণ আমরা তো এই ডাটা পেয়ে গেছি, ডাটাবেস, এটা তো কোনো চেঞ্জ হবে না। আমি এখানে রিসেট করি আর যাই করি, এটা আমার সবসময় একবারই কল হওয়ার কথা, এই ফাংশনটা। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরাটা যখন কল হচ্ছে, এটা আবার কল হয়ে যাচ্ছে।
তাহলে রিয়াক্টে এইটাকে আটকানোর জন্য একটা হুক দিছে, তাকে আমি তোমাকে দেখাই কি হুক। এটাকে বলে ইউজ ইফেক্ট হুক। এই যে এই ফাংশনের মধ্যে লিখতে হবে স্টেটের মতোই, ইউজ স্টেট সেরকম সেম ভাবে ইউজ ইফেক্ট, এই হুকটা দিতে হবে। এই চাপ দিলেই ওটা ইম্পোর্ট করে নিয়ে আসবে, যে উপরে ইম্পোর্ট করে নিয়ে আসছে দেখো, এই ইউজ ইফেক্ট নিয়ে আসছে, দেখছো? আচ্ছা, ইউজ ইফেক্ট ফাংশন হচ্ছে, প্রথমের কথা হচ্ছে যে সেট টাইমের মধ্যে একটা ফাংশন নিবে আর একটা অ্যারে নিবে। যদি অ্যারেটাকে যদি ফাঁকা রাখো তাহলে হচ্ছে একবার রান করবে, আর রান করবে না, মানে কম্পোনেন্ট যতবারই রেন্ডার করুক ও একবার রান করে থেমে যাবে। এই দেখো আমি দেখাচ্ছি, এই দিলে কাট করে ঢুকে দিলাম, এই এই যে একবার রান করবে দেখো। তার মানে এইটা প্রথমবার রান করার পর আর রান করবে না। এখন আমি এখানে রিসেট করে দিছি জন্য এটা রিসেট হয়ে যাবে, তারপর রিসেট হওয়ার পর কিন্তু যে আবার এটা এটা কল হইলেই তো এটা আবার আসতো, তাই না? কিন্তু এখন যেহেতু এটা আর কল হচ্ছে না, সেটা আর আসবে না। এই দেখো, এটা দ্বারা আমরা এই প্রমাণটা পাইলাম। এই দেখো, এই যে একবার রান হবে, তার মানে প্রথম যখন কম্পোনেন্টটা আসলো তাহলে এই ফাংশনটা একবার রান হয়েছে, দেখো এইটা ভিতরেরটা, তাহলে একবার আসবে। দেখো 10 সেকেন্ড পরে আসবে, দেখো এই যে একবার আসছে। কিন্তু এইটা চাপ দিলে কি হচ্ছে, আমি এইটাকে চেঞ্জ করে দিলাম, এটাকে রিসেট করে দিলাম, তাহলে আবার কম্পোনেন্টটা রিরেন্ডার হয়ে এটা এটা চেঞ্জ হয়ে গেল, এই যে এটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এইটা আর আসবে না কেন, ওই যে এটা শুধুমাত্র একবারই রান হবে। এই যে দেখছো, এটা চাপ দেই আর আসবে না, শেষ। মানে রেন্ডার হয়েছে ঠিকই, কিন্তু রিরেন্ডারের পর আর আসবে না, ঠিক আছে? যদি আসে তাহলে আমার কপাল খারাপ। না, 10 সেকেন্ড পার হয়ে গেছে, আর আসবে না, দেখছো? তার মানে আমরা কি করতে পারলাম, আমরা এপিআই যখন কল করব কোন একটা ডাটা থেকে, যেটা একটা ডাটা আসতেছে, তখন কিন্তু আমরা আমাদের বারবার রেন্ডার হলে চলবে না, মানে পুরা কম্পোনেন্ট রেন্ডার হলেও এইটাকে আমাদের একবার রেন্ডার করতে হবে, ঠিক আছে? এইটাকে বলে আমি কয়বার রান করব এটা আমি বলে দিতে পারি। তাহলে এইখানটা এইটা যখন তুমি ফাঁকা দিবে এই অ্যারেটা, তখন এটা একবারই রান হবে। কিন্তু এই অ্যারের মধ্যে যদি তুমি কোনো একটা ডিপেন্ডেন্সি দিয়ে দাও, ধরো কোনো একটা ভ্যারিয়েবল দিয়ে দিলা বা কিছু একটা দিয়ে দিলা, তাহলে ওই ভ্যারিয়েবলটা চেঞ্জ হলে তখন আরেকবার রান হবে। তারপরে তুমি ম্যানুয়ালি বলেও দিতে পারবা যে যদি কোনো কারণে এইটা চেঞ্জ হয় তাহলে তুমি আবার রান করো, তার আগ পর্যন্ত জীবনে রান করবে না। মানে যতক্ষণ তুমি ফাঁকা দিচ্ছ তখন একবার রান করবে, আর করবে না। আর যদি ভিতরে কিছু একটা দিয়ে দাও তাহলে ওইটা যখন চেঞ্জ হবে তখন এটা চেঞ্জ হবে। যেমন ধরো এখন আমি ভিতরে এইটার মধ্যে এই টেক্সটও দিয়ে দিলাম, এটা ডিপেন্ডেন্সির মধ্যে এই দিয়ে দিলাম, তাহলে দেখো প্রথমবার একবার রান করলো, 10 সেকেন্ডে বেশি হয়ে গেছে, 5 সেকেন্ডে। এই প্রথমবার একবার রান করলো, 1 2 3 4 5, এই যে আসলো, ঠিক আছে? এখন দেখো আমি যখন এটা ক্লিক করব এটা, তখন আমার এই টেক্সটটা চেঞ্জ হবে, টেক্সট টু। আর টেক্সট টু চেঞ্জ হলে আমি এখানে দেখো এই যে টেক্সট টু তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে কিন্তু এখানে দিয়ে রাখছি, দেখছো এর ভিতরে। তার মানে টেক্সট টু চেঞ্জ হলে এটা আবার রান করবে, মানে আমি এটাকে ম্যানুয়ালি বলে দিতে পারি যে তুমি কখন চেঞ্জ হলে কখন রান করবা। এটা মাঝে মাঝে আমাদের কাজে লাগবে, ঠিক আছে? আমরা পরে আমরা দেখবো কোথায় কাজে লাগবে। তাই আমি টেক্সট টু এখন এই যে এটা চাপ দিলে তো টেক্সট টু চেঞ্জ হবে, তখন দেখবো এখন আবার এটা আবার রান করবে। দেখো এই যে এখন ফাউন্ড ঠিকই রান করবে, যে টেক্সট 3 হলো চেঞ্জ হয়ে গেছে, এখন ডাটা ফাউন্ড ঠিকই আসবে। এটা কেন আসতেছে, কারণ এই যে আমি বলে দিচ্ছি টেক্সট টু চেঞ্জ হলে চেঞ্জ হবি, নাহলে চেঞ্জ হবি না, ঠিক আছে? তার মানে তুমি এটা ফাঁকা রাখলে একবারই রান হবে, আর যদি কিছু দিয়ে দাও তাহলে ওইটা চেঞ্জ হলে চেঞ্জ হবে। এইটা হলো বিষয়। আচ্ছা, এইটা তাহলে এইটা একবার রান হবে। এখন এই কাজটা আমরা ক্লাস কম্পোনেন্টে কিভাবে করব? ক্লাস কম্পোনেন্টে তার হুক নেই, আমরা জানি। এখানে যেমন ইউজ স্টেট আছে, ওইখানে আমরা দেখলাম একটা অন্য একটা অ্যাপ্রোচ, কিন্তু এখানে কিন্তু এটা নাই। তাহলে আমরা এটাকে এটা কি করি, এটাকে একটা কাজ করে ফেলি, এটাকে আবার ক্লাস কম্পোনেন্টে কনভার্ট করে ফেলি, সিম্পল হিসাব। তাহলে এটাকে বড় করতেছি, বড় করে আমি ধরো এইটাকেই পাশাপাশি আবার ওপেন করলাম, এই এটা দেখে দেখে করবো, এই জন্য একই জিনিস, দুটো কিন্তু একই, এটাও অ্যাপ এটাও অ্যাপ, মানে এই ফাইলটা এই ফাইলটা, ঠিক আছে? এই যে এইটা, তাহলে আমি এইটা দেখে দেখে এখানে করতেছি, দেখো ক্লাস কম্পোনেন্ট বানাচ্ছি। এক্সপোর্ট ডিফল্ট ক্লাস, নাম হবে কি অ্যাপ, এক্সটেন্ড করবে কাকে, এগুলো সবসময় মনে রাখতে হবে। রিয়াক্ট ডট কম্পোনেন্ট, এক জিনিস কিন্তু আমরা বারবার করতেছি, দেখো
থাকবে আমরা জানি। রেন্ডার মেথড একটা রিটার্ন করবে কোনটা, এই যে এই জিনিসটা এখানে যেটা আছে এটা এখানে দিয়ে দিলাম, সেম জিনিস এই রিটার্ন করলো। এইটা আপাতত এই ইউজ ইফেক্টটা আমি এর ভিতরে আপাতত লিখে রাখতেছি যাতে আমরা হারাই না যায়, ঠিক আছে? মানে এইটা এভাবে লেখে না, মানে এমনি লিখে রাখতেছি। আচ্ছা গেল, তাহলে এইটা এটুকুই তো আমাদের কোড ছিল, তাই না? তাহলে আমি এটাকে এখন রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে একটা কমেন্ট আউট করে দিচ্ছি আর কি, এটা এটা কমেন্ট আউট। তাহলে আমাদের শুধু রয়ে গেল এইটা, ঠিক আছে? এখন আবার এটা কেটে দিচ্ছি, লাগবে না, শুধু এইটা রয়ে গেল। আচ্ছা তাহলে এখন এখানে তো ইউজ ইফেক্ট এভাবে দিলে হবে না, কারণ এখানে তো এটা নাই। প্রথম কথা আমরা কিছু চেঞ্জ করি। প্রথম কথা আমরা টেক্সট, আগে ছিল স্টেটের মধ্যে, দেখো এই যে স্টেট, সরি এটা তো স্টেটের মধ্যে ছিল, এই যে স্টেট। তাহলে এখন আমরা জানি স্টেটটা কিভাবে লিখতে হবে, এটা কিন্তু দেখাইছি, এইভাবে লিখতে হবে। স্টেটের মধ্যে একটা অবজেক্ট থাকবে, সেই অবজেক্টের মধ্যে এইভাবে লিখতে হবে, টেক্সট তার ভ্যালু, তার ভিতর কি টেক্সট টু তার ভ্যালু। এই যে এই কাজটাই এখানে করলাম, এই যে এটা এখানে করলাম, এটা এখানে লেখার নিয়ম। প্রথমটা আমাদের ফাঁকা ছিল, দ্বিতীয়টা এটা ছিল, যে দিস ইজ টেক্সট টু, এই যে ছিল। তাহলে এখানে আমার এইটা টেক্সটটা টেক্সট থেকে আসতেছে, তাহলে এখানে কি হবে, দিস ডট স্টেট ডট টেক্সট, আর এখানে দিস ডট স্টেট ডট টেক্সট টু, বাস এতটুকু আমাদের হয়ে গেল। এখন যখন আমি অন ক্লিক করতেছি তখন সেট টেক্সট টেক্সট টু না, তখন আমাদের কি হবে, সিম্পলি সেট স্টেট কল হবে। এখন আর সেট টেক্সট না, সেট স্টেট এটা কল হবে। এই যে বারবার একই জিনিস আমরা বারবার করতেছি, কিন্তু ওই জায়গায় বলছে শিওর। আমরা এখন এখন তো এটা চেঞ্জ করবো, খালি প্রথমবার চেঞ্জ করবো শুধু টেক্সট, এই যে অবজেক্টটা দিয়ে দিলাম, শুধু টেক্সটটা চেঞ্জ করবো। এই বাটন ক্লিকে টেক্সট টুটা চেঞ্জ হবে, টেক্সটটা না। হ্যাঁ, টেক্সট টুটা চেঞ্জ হয় কি হইতো আগে, যেখানে আমাদের লেখা ছিল, এই দেখো একই জিনিসটা কনভার্ট করতেছি আর কি, দিস ইজ টেক্সট 3 ছিল আগে, একই জিনিসটা ক্লাসে কনভার্ট করতেছি। তাহলে এখানে সেট স্টেটমেন্ট টেক্সট দিস ইজ ক্লাস, এটা হবে এই, তাহলে এটা হয়ে গেল। আর এটা থাকবে না, এটাকে আমরা রিসেট করছিলাম, তার মানে আবার এটা কল হবে আরেকবার, এবার টেক্সট, বা একবারই দিতে পারি, যেহেতু আমাদের দুইটা একসাথে আছে পাশাপাশি, তার মানে আমরা একসাথে করে দিতে পারি, একসাথে এখানে লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই। মানে একটা ফাঁকা করছিলাম আর একটা হলো লিখছিলাম, টেক্সটটাকে লিখছিলাম আর টেক্সটটাকে ফাঁকা করছিলাম, এই আর কি, সেট স্টেট কল করে দিলাম। তাহলে আমাকে সেট স্টেট দিলে হবে না, আমাদের দিস ডট সেট স্টেট। এই তাহলে আমাদের অন ক্লিকের কাজ শেষ, এখানের কাজ শেষ, এখানে সবকিছু ঠিকঠাক আছে। শুধু প্রবলেমটা হলো কোথায়, সবকিছু কাজ করবে অ্যাজ ইউজুয়াল, কোনো সমস্যা নেই। প্রবলেমটা হলো আমরা এখানে ইউজ ইফেক্ট ইউজ করতে পারবো না, তাহলে আমাদের একবার রান হওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু এখন আর হচ্ছে না, আর একটা চেঞ্জ আছে। তাহলে এইটা ক্লাস কম্পোনেন্টে করতে হয়, আর একটা মেথড আছে ক্লাস কম্পোনেন্ট দিছে, কম্পোনেন্ট ডিড মাউন্ট, এই যে ডিড মাউন্ট, সরি এই যে এইটা, এইটা হচ্ছে যখন কম্পোনেন্টটা মাউন্ট হবে তখন একবার রান করবে, ঠিক আছে? এইটাই হচ্ছে ওই সিস্টেমটা, মানে তুমি ওই ওখানে ইউজ ইফেক্ট দিয়ে যেটা করছিলাম সেটা হচ্ছে এইখানকার সিস্টেম। তাহলে আমি ওইটার মধ্যে এই ফাংশনটাকে রান করে দিব, এইটার মধ্যে, তাহলে একবার রান হবে। এই যে কম্পোনেন্ট ডিড মাউন্ট, মানে কম্পোনেন্ট একবার মাউন্ট হয়েছে, মানে মাউন্ট মানে যুক্ত হওয়া, তারপরে কম্পোনেন্টটা একবার যখন এই যে সে যুক্ত হবে, হ্যাঁ দেখছো কি বলতেছে, ও বলতেছে হেয়ার দ্য ডিটেলস রিগার্ডিং দ্য ওয়ার্কিং আওয়ার এন্ড স্কেডিউল ফর দ্য ফার্স্ট মান্থ।
ও কি বলতেছে যে ডেইলি ওয়ার্কিং 8 ঘন্টা পার ডে, 40 আওয়ার্স পার উইক। ওরে খাইছে 40 আওয়ার্স পার উইক, 8, 7 × 8 = 40। হ্যাঁ, কেন? তা আমি এটা ছেড়ে দিব বোকা নাকি? আমি করবো, বলবো যে আমি 5টা থেকে শুরু করবো, আপনার সময়ের থেকে কিছুটা আগে শুরু করবো আর কি, আপনার চাকরির থেকে আগে শুরু হবে। আরে মাঝখানে তো উঠবো, এটা তো ফ্রিল্যান্সিং, বুঝলেন? আমাকে কি ধরে রাখছে? খামু দামু ঘুরবো আবার ইয়ে করবো, কাজ করবো, বুঝো নাই? তুই কি করছ? এত ভয়ের কিছু নেই, এটা তার ভালো। বেতন বাড়াই দিবে না। হুম, বলতেছে ডেইলি ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা থাকবে। ওরে বাবা খাইছে, এ তো পুরা খাটাই মারবে দেখি কিছুদিন। 8 ঘন্টা ছুটি নেই, বলছে যে প্রথম মাসে কোনো ছুটি নেই। আফটার কমপ্লিটিং দ্য ফার্স্ট মান্থ অ্যান্ড দ্য ইনিশিয়াল পেমেন্ট সাইকেল, আচ্ছা এটা আমি একটু পরে ইয়ে করতেছি, রিপ্লাই দিতেছি, তোমার দেখা মনে সমস্যা নেই, আগে এটা ক্লাসটা শেষ করে দিই। তাহলে কম্পোনেন্ট ডিড মাউন্ট দিয়ে আমরা কি করলাম, ফাংশন ডিলে দিলাম, তারপরে ফাংশন ডিলেটা কল করে দিলাম। এখানে তো সেট স্টেট হবে না, হবে কোনটা? এই যে এটা, দিস ডট সেট স্টেট হবে এখানে। এটা কোনটার জন্য চেঞ্জ করছিলাম, এটা আবার দিয়ে দিচ্ছি। ডাটা ফাউন্ড দিয়েছিলাম কার কার জন্য, টেক্সটের জন্য। এই টেক্সট টু কিছু করবো না এখানে। এই তাহলে আবার আগের মতোই হয়ে গেল, এটা কিন্তু সেম আগের মতো হয়ে যাবে। এই যে আবার এটা একবার রান হবে, দেখো এই যে আসবে। হ্যাঁ, রিডিং সেট স্টেট, ক্যান নট রিড প্রপার্টিজ। এখানে গন্ডগোল হচ্ছে, দেখো সেট স্টেটটা একবারই করে, সেট টাইম আউট 5 সেকেন্ড, দিস ডট, এটা পাই নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম। আগে দেখো সেট টাইম আউট তো চলে যায় টাস্ক কিউতে, মনে আছে জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে? টাস্ক কিউতে যখন চলে যায় তখন কিন্তু দিজের মান কি হয়ে যায়, আগেরটা থাকে না, বুঝছো? এটাই হয়েছে আর কি। তাহলে এখানে আমাকে দিসটাকে ধরে রাখতে হবে এক জায়গায়, this ob is equal to this, ধরে রাখলাম আগে বাইরে, সেট টাইম আউটের বাইরে এটা ধরে রাখলাম দিসটাকে, তারপরে অবজেক্ট ডট ইয়ে দিলে হয় কিনা এটা। যদি সমস্যা হয় এটা দেখে দিই, সমস্যা নেই, এত ভয়ের কিছু নেই। এটারে একটু নিয়ে দেখে দিলে হবে কোথায় প্রবলেম আছে। মাঝে মাঝে একটু প্রবলেম হয়, মানে দেখবে যে অনেক সময় চলে যাবে, ঘন্টার পর ঘন্টা। তার চেয়ে একটু চ্যাট জিপিটি দেখে আসলে একটু স্মার্ট হইতে হবে আর কি। এখানে খালি বলো হোয়াট ইজ রং হিয়ার। ও আচ্ছা আচ্ছা, এই দেখছো ওইটাই প্রবলেম হয়েছে, যে আমরা যেটা বললাম যে এর ভিতরে দিশটা থাকবে না, এই জন্য বলছে যে এটাকে অ্যারো ফাংশন করতে, দেখছো? তোমাদের শিখেছিলাম না এটা, যে এই নর্মাল ফাংশন লিখলে কিন্তু ভিতরের যে সেট স্টেট বা অন্য যে কলগুলা, লুপ, এগুলা কিন্তু মান চেঞ্জ হয়ে যায়, ফর ইচ দিস থাকে না। এই জন্য ওটাকে অ্যারো ফাংশন করতে হয়, যেটা বলছে যে কম্পোনেন্ট ইট মাউন্টের মধ্যে এই ডিলেটা, এটা নর্মাল ফাংশন লেখা যাবে, এটাকে তোমার অ্যারো ফাংশন লিখতে হবে, ঠিক আছে?
এই দেখো লেট ডিলে ইকুয়াল টু এই তারপরে এইভাবে লিখতে হবে, তাইলে তোমার কাজ করবে। তাহলে দিজের মানে এটা চেঞ্জ করে না, ঠিক আছে? অ্যারো ফাংশন দিজের মান কখনো চেঞ্জ করে না, এইবার পাবে। দেখছ সব কিছু সায়েন্স এখানে। তাহলে প্রথমে ইরর আসে, ও ওটা তো আমি দেইনি, ও দিস, এই এই দেখো, তাহলে প্রথমবার রান হবে, দেখো এই যে আসছে, দেখছো? তাহলে ওই কাজটা আমরা এই কম্পোনেন্টে করলাম, তাহলে ওইটা ওখানে করছিলাম ইউজ ইফেক্ট দিয়ে, আর এখানে করলাম কি দিয়ে? কম্পোনেন্ট ডিড মাউন্ট, মানে কম্পোনেন্ট একবার অ্যাটাচ হয়েছে কিনা, এটার মধ্যে যেটা দিবে ওইটা যে একবার রান হবে, ঠিক আছে? এটা হলো বিষয়। আচ্ছা, তো এইটা হলো এইটা এই ক্লাস কম্পোনেন্টের সিস্টেম আর কি। তো আজকে আমরা কিন্তু অনেক কিছু দেখছি মোটামুটি, যেমন ধরো কি দেখলাম, ওই কিভাবে স্টেট ডিক্লেয়ার করতে হয়, ক্লাস ইয়ার দুইটাই, প্রপস কিভাবে রিসিভ করতে হয়, এটা ক্লাসেও দেখলাম, ফাংশনালেও দেখলাম। আবার দেখলাম কি কিভাবে ওই যে ইউজ ইফেক্টের কাজটা, মানে একবার রান হবে, এই কাজটা কিভাবে ক্লাসেও করতে হয়, কিভাবে ফাংশনাল কম্পোনেন্টও করতে হয়। এখন কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? মানে দেখলা, ঠিক আছে, এগুলো তো বুঝছো তুমি, কিন্তু ওই যে বললাম তো, হাত যতক্ষণ না দিতেছো ততক্ষণ কিন্তু মানে মাথায় কাজ করবে না, ঠিক আছে? এটা হলো বিষয়। যখন হাত দিবা তখন দেখবা যে আস্তে আস্তে প্রশ্ন বেরোবে, আস্তে আস্তে বুঝতে পারবা কি হইতেছে, তখন নিজেই বুঝতে পারবে যে কি। আর আমরা যখন প্রজেক্ট করবো তখন কিন্তু আমরা এই সুতাগুলো নিয়ে আবার একটা গাঁথবো, মালা গাঁথবো, তখন দেখবো তোমার কাছে সব ক্লিয়ার হয়ে যাবে যে এগুলো কোথায় ইউজ হয়, কেন ইউজ হচ্ছে, কি কারণে আমি এটা এটা ইউজ করতেছি, তখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধু বেসিক শিখতেছে, মানে তুমি খালি দেখতেছো যে এটা কাজ করে কিনা, বা এটা এটার দ্বারা কি হয়, জিনিসটা তোমার শিখতেছে, ঠিক আছে? আর তুমি শুধু এইটাই বুঝবা যে তুমি এটা বুঝতে পারছো কিনা, ঠিক আছে? আচ্ছা, আর এই পর্যন্ত কি কোনো প্রশ্ন আছে রিফাত? জি না ভাই। নাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ কবে ক্লাস করবো আবার, কালকে নাকি পরশু দিন? পরে ভাই মেসেজ দিছিল ভাই, পরে আর কে তুমি শোনো নাই? দেখলাম যে 2 মিনিট আমি আসছিলাম না। ওই 2 মিনিটেই আছে, আইসে মেসেজ। দেখ ওটা আমি রিপ্লাই দেই না কেন, ওই যে ক্লাসটা শেষ করে দিন, নাহলে রাত 12টা বেজে যাবে, বুঝছো? তোমার পরে বলবো না, সমস্যা নেই, কি হলে পরে দেখাবো না, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা, এটা তো একটা বড় ডিল, মানে ওর সাথে একটা আমারে মুরগি বানাইবে আর কি, যাই হোক, এটা ঠিক করে নিয়ে কাজ করবো। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভিডিওটা দিয়ে দিন। আচ্ছা।